হ্যালো বাচ্চা লোক, সবাই কেমন আছো? ওয়েলকাম টু বং মিস্ট্রি অ্যান্ড ওয়েলকাম টু দিগন্ত ব্যাচ। আমাদের দুটো চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেছে। এবারে আমাদের শুরু হচ্ছে তৃতীয় চ্যাপ্টার, যার নাম হচ্ছে বংশগতি এবং কিছু সাধারণ জিনগত রোগ। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা পড়বো কি? এই চ্যাপ্টারে আমরা পড়বো জিন সম্পর্কে, জিনের প্রকারভেদ অ্যালিল সম্পর্কে। এছাড়া আমরা এখানে চেকার বোর্ড করব, এখানে কিছু অঙ্ক করা রয়েছে। ওকে, আর আমরা পড়বো কি যে বিভিন্ন ধরনের জেনেটিক রোগ, যেমন থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, এগুলো সম্পর্কে পড়বো এবং সেখান থেকে কিছু অঙ্ক। এবার ভয় পাওয়ার কিছু নেই, অঙ্কে নর্মাল অঙ্ক থাকবে, এখানে জীবনবিজ্ঞানে ওরকম বিশাল বড় বড় অঙ্ক থাকে না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। তো চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। বংশগতি, প্রথমে আসি এই শব্দটা মানে কি, বংশগতি কথার অর্থ কি। একটা কথা ভাবো যে যেমন তুমি যদি বাড়ির বাইরে বেরো, দেখবে কুকুরের বাচ্চাকে কুকুরের মতো দেখতে, আবার বিড়ালের বাচ্চাকে বিড়ালের মতো দেখতে। কখনো দেখেছো যে কুকুরের বাচ্চাকে হাতির মতো দেখতে বা হাতির বাচ্চাকে পিঁপড়ের মতো দেখতে? এরকম কি সম্ভব হয়? তাহলে আবার দেখো, নিজেদের কথাই ভাবো, আমাকে দেখতে আমার মায়ের মতো, সকালে বলে এটা, সেরকম তোমাকে দেখতে তোমার মায়ের মতো হতে পারে, না হলে তোমার বাবার মতো হতে পারে, ঠিক তো? আবার তাদেরকে দেখতে তাদের মা বাবার মতো। তাহলে এই যে আমি এর মতো দেখতে, আমি আমার বাবার মতো চোখ পেয়েছি, আমার মায়ের মতো চুল পেয়েছি, বা আমার মায়ের মতো রং পেয়েছি, এই যে কথাগুলো আমাদেরকে বারবার শুনতে হয়। বা এই যে কুকুরটা আছে, সেই কুকুরের যে বাচ্চাটা হয়েছে, পুরো তার গায়ের কালারটা পুরো তার মায়ের মতো। তাহলে এই যে মা বাবার বৈশিষ্ট্য বাচ্চার দেহে যাচ্ছে, এই যে ঘটনাটা, এটিকে বলে কি? একে বলে হচ্ছে আমাদের বংশগতি। অ্যাকচুয়ালি বংশগতি কথা যদি আমি সঠিক সংজ্ঞা দিই, তাহলে বংশগতি হচ্ছে যে পদ্ধতিতে আমাদের পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততির মধ্যে যায়, তাকে বলবো কি, তাকে বলবো আমরা বংশগতি বা হেরিডিটি। কি বললাম? বংশগতি বা হেরিডিটি। যেমন দেখতে পাচ্ছ এখানে তোমার মা বাবা তাদের বাচ্চাগুলোকে তাদের মতো দেখতে, তাদের গায়ের রং পেয়েছে তারা। আবার এখানে দেখো একটি ল্যাব্রাডর অনেকের ঘরে থাকতে পারে, তো ল্যাব্রাডর কুকুরটার যে বাচ্চাগুলো হয়েছে ঠিক তার মতো দেখতে। আবার আমি যদি গাছের কথা বলি, আম গাছ থেকে যে আম গাছ হয় তাকে দেখতে আম গাছের মতোই। আবার কলা গাছ থেকে যে কলা গাছ হয় তাকে দেখতে কলা গাছের মতোই, সে কলাই দেবে। ঠিক আছে, তাহলে এই যে মা বাবার বৈশিষ্ট্য, মানে পিতামাতার বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে আমাদের বংশগতি বা হেরিডিটি। তো এবারে দেখা যাক যে এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি বংশগতি, এই বংশগতি নিয়ে যিনি প্রথম রিসার্চ করেছিলেন তিনি কে ছিলেন? দেখো, আগে আমি যদি বলি যে বংশগতি নিয়ে কিন্তু প্রথমে মানুষ অত বেশি গুরুত্ব দেয়নি, হয়েছে যে কিভাবে যাচ্ছে পরবর্তী প্রজন্মে কার কি যায় আসে। তো প্রথম যিনি এই বংশগতি নিয়ে আলোচনা করেছিলেন, যিনি বংশগতি নিয়ে কাজ করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে বংশগতির বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে যাচ্ছে, মানে মা বাবা থেকে পিতার দেহে মানে সন্তানের দেহে যাচ্ছে, এটি প্রথম যিনি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। এই যে ব্যক্তিকে তোমরা চোখে দেখতে পাচ্ছ সামনে, ইনি ছিলেন বংশগতি নিয়ে আলোচনা করার প্রথম ব্যক্তি, এবং যার জন্য আমাদেরকে এই চ্যাপ্টারটা পড়তে হচ্ছে। কে? গ্রেগর জোহান মেন্ডেল। তো আমি যদি একটু ইতিহাসে দেখি গ্রেগর জোহান মেন্ডেল কে ছিলেন, তো গ্রেগর জোহান মেন্ডেল অস্ট্রিয়াতে জন্মেছিলেন। তিনি পড়াশোনা করেছেন সায়েন্স নিয়ে এবং ম্যাথমেটিক্স নিয়ে, আর ইনি টিচার হওয়ার এনার ইচ্ছা ছিল। ওকে, ইনি টিচার হওয়ার জন্য ইচ্ছা ছিল এনার, কিন্তু পরীক্ষা দিয়ে তিনি পাস করতে পারেননি। এটা বলা হয় যে পরীক্ষা দিয়ে তিনি পাস করতে পারেননি, মানে টিচার হতে পারেননি। তো তিনি হয়ে যান কি? তিনি হয়ে যান পাদ্রী। এই যে এই দেশটা যারা চার্চে থাকেন তাদের থাকে। তো ইনি কি করলেন, এরপর যেহেতু তিনি ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছিলেন, তার কিন্তু ম্যাথের নলেজ ভালো ছিল, প্লাস সায়েন্স নিয়ে পড়েছিলেন, সেখানে বায়োলজির নলেজ ছিল। তো ইনি করলেন কি, ইনি মটর গাছের উপর কাজ করা শুরু করলেন। মানে মটর গাছ এনাকে খুব আকর্ষণ করেছিল, যে তিনি এইটা দেখতে চেয়েছিলেন যে আমি যদি পুরুষ এবং স্ত্রী ফুলকে মেলাই বা আমার প্রজনন করাই, তাহলে যে সন্তানগুলো জন্মাবে, মানে যে মটর গাছগুলো জন্মাবে, তার মধ্যে বৈশিষ্ট্যগুলো কিভাবে যাচ্ছে। ওকে, তো তিনি কাজ করলেন মটর গাছের উপর।
অনেক কাজ করলেন, অনেক প্রজন্ম ধরে কাজ করলেন মটর গাছের। তারপরে তিনি তার যে বিখ্যাত কাজটিকে তিনি প্রকাশ করলেন কবে? 1866 সালে তিনি প্রকাশ করেন। 1866 সালে তিনি প্রকাশ করেন। তো স্বাভাবিক ব্যাপার, তখনকার দিনে মানুষ এটাকে রিজেক্ট করে দেয়। মানে তিনি যে এত পরিশ্রম করলেন, এত জেনারেশন ধরে মটর গাছ চাষ করে করে সব কিছুকে তিনি অঙ্কের ভাষায় তিনি অনুপাত বের করলেন, সব কিছু করলেন, সব বেকার গেল। মানে বায়োলজির সঙ্গে যে তিনি এত ম্যাথমেটিক্স নিয়ে এত রিসার্চ করলেন, সব বেকার। একে কেউ এনার কাছে কেউ পাত্তাই দিল না। ওকে, তো গেল, এই কাজ পুরো বেকার গেল। কিন্তু তিনি মারা যাওয়ার পর 1900 সালে 3 জন বিজ্ঞানী এলেন, যারা ভাবলেন যে না, আমার মেন্ডেল যে কাজটা করে গেছেন তার মধ্যে কিছু তো একটা গুরুত্ব রয়েছে। তো এনারা আবার পুনরায় এই মেন্ডেলের তত্ত্বগুলোকে পুনরায় আবার আবিষ্কার করলেন, মানে পুনরায় আবার সেগুলোকে বাইরে আনলেন। এনাদের নাম কি ছিল? এনারা ছিলেন হুগো দা ভ্রিস, কার্ল করেন্স এবং টমাস এরিক সেরম্যাক। তো এনারা কি করলেন? এনারা মেন্ডেলের তত্ত্বকে পুনরাবিষ্কার করলেন এবং যেটা আবিষ্কৃত হলো তার নাম ছিল, যেটা বেরালো সকলের সামনে, সেটা ছিল আমাদের মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম। এখান থেকে সূত্রপাত হলো আমাদের কি মডার্ন জেনেটিক্সের বা জেনেটিক্সের। এই জন্য আমরা, যেহেতু আমার মেন্ডেল প্রথমবার আমার জেনেটিক্স নিয়ে কাজ করেছিলেন, এই জন্য মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স বা সুপ্রজননবিদ্যার জনক। জেনেটিক্স কথা অর্থ সুপ্রজননবিদ্যা। তো সুপ্রজননবিদ্যার জনক কে ছিলেন? আমার গ্রেগর জোহান মেন্ডেল। ওকে, তো এই ছিল মেন্ডেলের কাজ। আর মেন্ডেল কাজ করেছিলেন কার উপর? মটর গাছের উপর। দেখা যাক, এবারে এনার সম্পর্কে পড়া হলো। এবারে যাব আমরা যে এই জেনেটিক্স এই দিকে এবার ধীরে ধীরে যাব আমরা। আচ্ছা দেখো, আমরা আমাদের মা বাবার মতো দেখতে হলেও একেবারে কি হুবহু দেখতে? এরকম তো হয় না। এরকম না যে আমি আমার বাবাকে যেরকম দেখতে আমি এক্স্যাক্টলি সেরকম দেখতে, বা আমার মাকে যেরকম দেখতে আমি এক্স্যাক্টলি সেরকম দেখতে, এরকম হয় না। কিছু তো পরিবর্তন থাকে, কিছু তো চেঞ্জ তো থাকে, কিছু না অনেকটাই চেঞ্জ থাকে। তো এই যে চেঞ্জটা, এই চেঞ্জকে বলা হচ্ছে কিনা ভেদ বা প্রকরণ। তাহলে একই প্রজাতিভুক্ত জীবে, আমরা তো সবাই মানুষ। এবার দেখো, তুমি সেখানে দেখছো আমাকে, আমি তোমাকে দেখতে পাচ্ছি না যদিও, কিন্তু আমি বুঝতে পারছি যে তুমি কে। তো তোমাকে দেখতে আমার মতো হবে না, বা আমাকে দেখতে তোমার মতো হবে না। তোমাকে দেখতে তোমার মা বাবার মতো হলেও হুবহু হবে না। তোমার সঙ্গে যতজন ক্লাসমেট পড়ে সবাই কিন্তু আলাদা দেখতে। কারুর হাইট বেশি, কারুর গায়ের রং শ্যামলা বা বেশি ফর্সা, এরকম আছে তো, চুলের টেক্সচার আলাদা। তাহলে এই যে চেঞ্জেসগুলো, দেখো সবাই তোমরা একই প্রজাতি, আমরা সবাই মানুষ, তা সত্ত্বেও একই প্রজাতিভুক্ত হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে কিন্তু চেঞ্জ থাকে। এই চেঞ্জটাকে বলা হচ্ছে কিনা ভেদ বা প্রকরণ। তার সংজ্ঞা যদি বলা হয় ভেদ বা প্রকরণ কাকে বলে? জিনের পরিবর্তনের মাধ্যমে পরিবেশের প্রভাব অথবা পরিবেশের প্রভাবজনিত কারণে যখন একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে বৈশিষ্ট্যে পার্থক্য লক্ষ্য করা যায়, তাকে বলা হচ্ছে ভেদ বা ভ্যারিয়েশন বা প্রকরণ। এই ছবিটায় দেখো, এই ছবিটায় তোমার বিভিন্ন মানুষ রয়েছে, সবাইকে দেখো আর ভিন্ন দেখতে। কাউকে একেবারে শ্যামলা, একেবারে কালো বর্ণ, কারা একেবারে ফর্সা বর্ণের, কেউ একটু মাঝারি বর্ণের রং, সবার চুলের টেক্সচার আলাদা, সবার হাসির প্যাটার্ন আলাদা, সব কিছু কিন্তু আলাদা, কিন্তু সবাই মানুষ। তাহলে এই রকমের ঘটনাকে, এই যে বৈশিষ্ট্যের পরিবর্তন বা চেঞ্জেস, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি আমাদের ভেদ বা প্রকরণ। তো এই ভেদ বা প্রকরণ এলো কোত্থেকে? দেখো, আমরা অলরেডি পড়ে নিয়েছি কিন্তু যৌন জনন, আর সঙ্গে আমরা কোষ বিভাজন কিন্তু পড়ে নিয়েছি। কোষ বিভাজনে পড়েছিলাম আমরা, মনে পড়ছে? ওই কোষ বিভাজনের যেটা মিওসিস কোষ বিভাজন, সেখানে আমাদের ক্রসিং ওভার হচ্ছিল, আর ক্রসিং ওভারের ফলে কি হয়? ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, তো পড়েছিলাম তো আমরা। তো সেই ভেদ বা প্রকরণ আমাদের শরীরে এই চেঞ্জ আনছে। আর সেই চেঞ্জটা কি হয় বলতো? ভেদ বা প্রকরণ আসার ফলে আমাদের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসছে, হয়েছে। আর নতুন বৈশিষ্ট্য আসলে সুবিধা কি? আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশও কিন্তু সবসময় পরিবর্তিত হচ্ছে। তো বারবার পরিবর্তনশীল পরিবেশে যদি আমাকে বেঁচে থাকতে হয়, তাহলে আমাকেও চেঞ্জ হতে হবে পরিবেশের সঙ্গে। আমি যদি চেঞ্জ না হই তাহলে কি হবে? আমরা পরিবেশ থেকে বেরিয়ে যাব, সিম্পল কথা। তো কি হয়, ভেদ বা প্রকরণের ফলে যে নতুন বৈশিষ্ট্য আসে সেটা আমাদের অভিযোজনে হেল্প করে। অভিযোজন মানে
ওই পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সাহায্য করে। আর অভিযোজনের ফলে কি হয়? অভিযোজনের ফলে আমরা সেই পরিবেশে টিকে যাই এবং ধীরে 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 আমাদের মধ্যে আসে চেঞ্জেস, আরও বেশি চেঞ্জ আসে, দিয়ে ধীরে ধীরে আমাদের মধ্যে আসে অভিব্যক্তি বা বিবর্তন। ঠিক আছে, সেটা পড়বো আমরা। আর এই অভিব্যক্তি বা বিবর্তনের ফলে আমাদের নতুন পদ্ধতি সৃষ্টি হয়। তাহলে এইভাবে একটা ছোট্ট ভেদ বা প্রকরণ, ছোট্ট চেঞ্জ আমাদের মধ্যে আমাদের এত নতুন পদ্ধতি সৃষ্টি করতে সাহায্য করে। একটা কথাই ভাবো যে আমরা যখন প্রথম পৃথিবীতে আসে মানুষ কি এরকমই ছিল? নিশ্চয় ছিল না। আদিম মানুষ ছিল, আরও আগে বানর প্রকৃতির ছিল মানুষ। সেই বানরগুলোর মধ্যে ছোট ছোট চেঞ্জগুলো এসেছিল, সেই চেঞ্জেসগুলো হয়ে 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 আজকে আমরা এইখানে দাঁড়িয়ে আছি। এখানে আমি ভিডিও লেকচার দিচ্ছি, তুমি শুনছো আর পড়াশোনা করছো, বুঝছে? তাহলে ভেদ এত ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য। এবারে দেখা যায় যে এই ভেদ বা প্রকরণ সৃষ্টি হচ্ছে কেন। দেখো, ভেদ বা প্রকরণ সৃষ্টি হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। মুখ্যত তিনটি কারণ এখানে আমি বলছি এখানে। প্রথম হচ্ছে কি না, ক্রসিং ওভার, যেটা আমরা অলরেডি পড়েছি, যে আমাদের মিওসিসের প্রোফেজ 1 দশায় যে প্যাকাইটিন উপদশা থাকে, সেখানে কি হয়, আমাদের নন সিস্টার ক্রোমাটিডের খণ্ডের আদান প্রদান ঘটে। ঠিক আছে, মনে পড়ছে নাকি আরেকবার দেখিয়ে দিচ্ছি? চলো একবার দেখিয়ে দিচ্ছি, রিভাইজ করে দিচ্ছি। দেখো, দুটো আমাদের ক্রোমোজোম ছিল, এখানে একটা ক্রোমোজোম আর আমার এটা একটা ক্রোমোজোম। আর এইখানে আমাদের জানি যে ক্রোমোজোমের খণ্ডাংশে বিনিময় ঘটবে। ক্রোমোজোমের খণ্ডাংশে বিনিময় ঘটবে কার মাধ্যমে? না, ক্রসিং ওভারের মাধ্যমে। এইভাবে ক্রসিং ওভারটা হয়, আর তারপরে কি হয়, আমাদের খণ্ডাংশে বিনিময়টা হয়ে যায়। এর কিছুটা অংশ এ নিয়ে নেবে, এর কিছুটা অংশ এ নিয়ে নেবে, কিছুটা অংশ এ নিয়ে নিল, আর এর কিছুটা অংশ এ নিয়ে নিল। এইভাবে চেঞ্জ হলো এটা, ব্যাস। এই যে চেঞ্জটা, এটাই ছিল আমাদের ভেদ বা প্রকরণ। এই ছোট্ট চেঞ্জটাই কিন্তু এনাফ আমাদের মধ্যে এত পরিবর্তন আনার জন্য। তাহলে মিওসিস একটা হলো এই কারণটা। আর কি হতে পারে? পরিবেশগত কারণে কিন্তু চেঞ্জেস আসতে পারে। আমরা যে পরিবেশে বসবাস করি তার কিন্তু একটা প্রভাব আমাদের উপর পড়ে। তো এই প্রভাবের ফলে আমাদের ভেতরে যে জিন রয়েছে বা ক্রোমোজোম রয়েছে বা জিন রয়েছে, এদের মধ্যে কিন্তু পরিবর্তন আসে। তো তার জন্যও ঘটে। প্লাস হচ্ছে আর একটা জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশন হচ্ছে আমাদের দেহে, দেখো, সমস্ত চেঞ্জ কিন্তু আমাদের দেহে পরবর্তী প্রজন্মে যায় না। এখন যদি তোমাকে বলি যে ধরো তুমি তো তোমার হাতে ট্যাটু করলে, একটা কোনো ট্যাটু করলে নিজের নাম দিয়ে, তো পরবর্তীকালে ধরো, আমি তোমার উদাহরণ না দিয়ে, ধরো আমি একটা লোকের উদাহরণ বলছি। ধরো একজন লোক আছে, তিনি তার হাতে ট্যাটু করেছেন, তো তার যে বাচ্চা হবে সেও কি ট্যাটু নিয়ে জন্ম হবে? নিশ্চয় নয়। তিনি তো পরিবর্তন করেছিলেন, হাতে তো ট্যাটু করেছিলেন, তাহলে গেল না কেন? তাহলে এর থেকে বোঝা যাচ্ছে সমস্ত পরিবর্তন কিন্তু পরবর্তী প্রজন্মে যায় না। কিন্তু আমাদের দেহে মাঝে মাঝে এমন কিছু কিছু পরিবর্তন আসে যেটা পরবর্তী প্রজন্মে যেতে পারে, আর সেটা হঠাৎ আসে। এরকম হঠাৎ আসা পরিবর্তন যেটা পরবর্তী প্রজন্মে যেতে পারে, তাকে আমরা বলে থাকি মিউটেশন বা পরিব্যক্তি। জীবের মধ্যে সৃষ্ট আকস্মিক সঞ্চারণযোগ্য পরিবর্তনকে আমরা বলে থাকি মিউটেশন। এই যে মিউটেশন বললাম, মিউটেশন এই মিউটেশন আমাদের দু প্রকারের হয়। একটাকে বলা হচ্ছে পয়েন্ট মিউটেশন, বা যাকে আমরা বলি জিনগত মিউটেশন। জিন, ও যদি তুমি ডিএনএ বলো, ডিএনএর মিউটেশন। আর একটি রয়েছে কি আমাদের, না, ক্রোমোজোমাল মিউটেশন। মানে হয় তোমার ডিএনএর মধ্যে কিছু পরিবর্তন আছে, না হলে আমাদের ক্রোমোজোমের মধ্যে কিছু পরিবর্তন আছে। এই পরিবর্তনগুলো যদি পরবর্তী প্রজন্মে যাচ্ছে, তাহলে হয়ে গেল আমাদের কিনা, তাকে বলবো মিউটেশন। ঠিক আছে, তাহলে এই তিনটি কারণে আমাদের দেহের মধ্যে পরিবর্তন আসে। একটা হচ্ছে আমাদের ক্রসিং ওভার দিয়ে, যৌন জননের মাধ্যমে। আরেকটি রয়েছে আমাদের পরিবেশগত কারণে হতে পারে।
আর একটা হচ্ছে আমাদের মিউটেশনের কারণে হতে পারে। হলো, তাহলে পরিবর্তন এলো। এখন যদি পরিবর্তনই দেখতে হয়, একদম চোখের সামনে এক্ষুনি দেখাচ্ছি। দেখো, জিবা রোল করার ক্ষমতা বা জিভ রোল করার ক্ষমতা। এখন দেখো, তুমি চাইলে কিন্তু তোমার জিভ ট্রাই করে দেখতে পারো। আমি চাইলে কিন্তু জিভটাকে রোল করতে পারছি না, তুমি ট্রাই করতে পারো। ট্রাই করছো নাকি? হ্যাঁ, দেখো অনেকে কিন্তু পারবে, ইজিলি জিভটাকে রোল করে দিতে পারবে, কিন্তু আমি পাচ্ছি না, কারণ আমার মধ্যে সেই জিনটি নেই। তোমার মধ্যে সেই পরিবর্তনটা আছে, যার জন্য তুমি জিভ রোল করতে পারছো। তো যারা জিভ রোল করতে পারে তাদেরকে রোলার জিভ বলা হয়, আর যারা পারছে না, যেমন আমি, আমাকে বলা হবে স্বাভাবিক জিভ। আবার অনেকের দেখবে এই যে কানের লতি, এই জায়গাটা, এটা এখন জোড়া থাকে, এইভাবে জোড়া থাকে পুরো। আবার ম্যাক্সিমাম লোকের এটা ফাঁকা থাকে, যেমন আমার ফাঁকা রয়েছে এটা। এবার তুমি নিজে দেখতে পারো তোমার নিজের এখানে জোড়া আছে কি নেই। তো এরকম লতিকে বলা হচ্ছে কানের যুক্তলতি মুক্তলতি। তাহলে দেখো, মানুষ কিন্তু তার মধ্যে কিন্তু দেখো বৈশিষ্ট্যে পরিবর্তন আছে, চেঞ্জেস আছে। তাহলে এই রকমের ঘটনাটাকে বলে থাকছি আমরা কি না, ভেদ বা প্রকরণ। ঠিক আছে, বোঝা গেল তাহলে ভেদ বা প্রকরণ কি জিনিস হলো। এবারে আসছি, আমাদের এই বংশগতি পড়ার সময় আমাদের কিছু কিছু জিনিস, কিছু কিছু শব্দ আমাদের ভালো করে জানতে হবে। কি কি না, প্রথমে তো আমাকে জিন জানতে হবে। জিন কি? তো জিন মনে আছে তো, জিন কি জিনিস ছিল? ডিএনএ, আমাদের যে ক্রোমোজোম ছিল, ক্রোমোজোমের যদি একটা অংশ দেখি, সেখানে আছে আমাদের ডিএনএ, এখানে আছে আমাদের ডিএনএ, আর ডিএনএর একটি অংশ সেটা ছিল আমাদের জিন। তাহলে যেহেতু জেনেটিক্স পড়ছি, তো জিন তো আমাকে আগে পড়তে হবে, তাই না? তাহলে জিন হচ্ছে আমাদের ডিএনএর একটি অংশ হলো। এবারে আমাকে এই জেনেটিক্সে আরও কিছু কিছু শব্দ আমাকে জানতে হবে, যেমন হচ্ছে বৈশিষ্ট্য বা ট্রেট কাকে বলে। দেখো, যে সমস্ত চরিত্রগুলো, মানে জিনগত নিয়ন্ত্রিত যে সমস্ত চরিত্রগুলো আমাদের বংশ পরম্পরায় যাচ্ছে, তাকে বলা হচ্ছে আমাদের ট্রেট বা বৈশিষ্ট্য। যেমন ধরো গায়ের রং বা উচ্চতা বা চুলের কোনো চুল কোঁকড়ানো চুল নাকি স্ট্রেট চুল, এগুলো আমাদের বিভিন্ন ধরনের ট্রেট। হলুদ ফুল, লাল ফুল, নীল ফুল, রং একটা ট্রেট। তাহলে এগুলোকে বলা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য বা ট্রেট, যেটা পরবর্তী প্রজন্মে যাচ্ছে। এইটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের সংজ্ঞাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অ্যালিল বা অ্যালিলমর্ফ কাকে বলে? তো প্রথমে সংজ্ঞাটা পড়ে নিই, তারপরে দেখি যে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে। সমসমস্ত ক্রোমোজোমে একটি নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে বলা হয় অ্যালিল। কিছু বুঝতে পারলাম না, চলো বোঝা যাক। কথাটা মানে কি বলেছে, সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত। তো দুটো সমসমস্ত ক্রোমোজোম আঁকা যাক। সমসমস্ত মানে অবশ্যই দুটো ক্রোমোজোম আঁকতে হবে, যেহেতু সমসমস্ত ক্রোমোজোমের একটা আছে মায়ের কাছ থেকে, একটা আছে বাবার কাছ থেকে, তো একটা জোড়া হয়। তো আমরা জানি কি সমসমস্ত ক্রোমোজোমের সংজ্ঞা মনে আছে আশা করছি, যে দুটি ক্রোমোজোম, পিতা এবং মাতা থেকে আসা দুটি ক্রোমোজোম, যাদের আকার, আকৃতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান, এমনকি জিনের সজ্জাবিন্যাস, মানে জিনের সজ্জাবিন্যাস, এইভাবে যদি সজ্জাবিন্যাস ধরি, এখানে যে যে জিন থাকবে তার সেদিকেও সেই টাইপের জিন থাকবে, জিনের সজ্জাবিন্যাসটাও সেম হবে, তাকে বলা হচ্ছে আমার সমসমস্ত ক্রোমোজোম। তাহলে এই দুটো পরস্পরের সমসমস্ত ক্রোমোজোম। এবারে সমসমস্ত ক্রোমোজোমের উপর আমাদের জিন রয়েছে, আমাদের ক্রোমোজোমের উপর জিন থাকে। ধরো একটা আমাদের একটা বৈশিষ্ট্য, ধরো একটি বৈশিষ্ট্য, যেমন উচ্চতা, ধরো উচ্চতা। এবার উচ্চতার জন্য একটি জিন রয়েছে, ধরো একটা জিন ধরলাম, একটা জিনের নাম ধরলাম যে টি জিন। টি জিনটা আমার উচ্চতার জন্য দায়ী। এবার আমি বললাম টি, আমি ক্যাপিটাল টিও বলিনি, স্মল টিও বলিনি, জাস্ট বলেছি টি। তো উচ্চতার তো দুটো প্রকারভেদ হতে পারে, হয় সে লম্বা হতে পারে, নাহলে সে বেঁটে হতে পারে। তো যদি লম্বা হয়, ওরকম আমি ধরে নেব যে লম্বা হবে তাকে আমি ক্যাপিটাল টি বলবো, আর বেঁটে দেখানোর জন্য তাকে স্মল টি বলবো। ওকে, তো এবারে দেখা যাক, এই যে জিন হচ্ছে টি, কিন্তু তার দুটো ফর্ম, ক্যাপিটাল টি, স্মল টি। তাহলে এই দুটো হয়ে গেল একটি অ্যালিল। বোঝা গেল কথাটা? একটু বোঝা গেল? তাহলে এখানে দেখা যাক,
ধরো টিটা আছে এখানে, মানে যেটা বাবার কাছ থেকে এসছে, ধরো বাবা, এই ক্রোমোজোমটা বাবার কাছ থেকে এসছে, এটা আসছে মার কাছ থেকে। তো বাবার যে ক্রোমোজোমের এই পজিশনে আছে টি, আর যেহেতু সমসমস্ত ক্রোমোজোম তার জিনের সজ্জাবিন্যাস সেম থাকবে, তাহলে এই অপোজিটে হয় যদি টি থাকে, তাহলে দেখো হয়ে যাচ্ছে কি না ক্যাপিটাল টি হচ্ছে বিশুদ্ধ একেবারে একই জিনিসই আছে এখানে। আবার এটাও হতে পারে যে ধরো মার কাছ থেকে যেটা এসছে সেটা আছে এখানে স্মল টি, মানে মা এনেছে বেটের জিন, তাহলে যেটা সন্তান দেহে হলো সেটা হলো ক্যাপিটাল টি স্মল টি। আবার এটা হতে পারে বাবা হয়তো এনেছে স্মল টি, তাহলে মায়ের মধ্যে হয়ে গেল কি, তাহলে মায়ের মধ্যেও স্মল টি ছিল, তাহলে যে বাচ্চা হলো সে হলো স্মল টি মানে পুরোপুরি বেটে। যখন ক্যাপিটাল টি ছিল সে পুরোপুরি একদম লম্বা, আর যে ক্যাপিটাল টি স্মল টি ছিল সে হলো মাঝারি মানে শঙ্কর লম্বা। তাহলে এই যে দেখো জিন হচ্ছে একটাই টি, কিন্তু তার দুটো রূপ, একবার ক্যাপিটাল টি হতে পারে, একবার স্মল টি হতে পারে। তাহলে একই জিনের দুটি রূপভেদকে আমরা বললাম কি অ্যালিল। বোঝা গেল? জিন একটা, কিন্তু তার দুটো রূপ, লম্বা বেটে লম্বার জন্য ক্যাপিটাল টি জিন, আর বেটের জন্য স্মল টি জিন। তাহলে এটা হচ্ছে পরস্পরের অ্যালিল। ওকে, তাকে একে বলা হয় অ্যালিল বা অ্যালিল মর্ফ, দুটোই বলা যেতে পারে অ্যালিল বা অ্যালিল মর্ফ। ওকে হলো। আর এটার জন্য কিন্তু আমাদের হোমোলোগাস ক্রোমোজোম চাই। হোমোলোগাস ক্রোমোজোম না হলে আমি একই জিনের দুটো রূপ দেখাতে পারবো না, কারণ এখানে একটা জিন থাকবে, তার অপোজিটে এখানে একটা জিন থাকবে। আমাদের যেহেতু মায়ের কাছ থেকে একটা ক্রোমোজোম আসছে, বাবার কাছ থেকে একটা ক্রোমোজোম আসছে, তো এই হচ্ছে আমাদের অ্যালিল বা অ্যালিল মর্ফ। আর অবশ্যই এটি নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত, এটা আছে নির্দিষ্ট জায়গা, এইখানে আছে, তো এইখানে আছে, এই জিনিসটা ওইখানেই আছে, স্মল টি এদিকে আছে, স্মল টি এদিকে আছে, হয়ে গেল আমার নির্দিষ্ট অবস্থান। ঠিক আছে, তো এবারে আসি আমাদের প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা প্রকট জিন প্রচ্ছন্ন জিন। তার আগে আমাকে একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে দেখো এই যে আমি হোমোলোগাস ক্রোমোজোম আঁকছিলাম, চলো আবার হোমোলোগাস ক্রোমোজোম আঁকি, আবার সেই হোমোলোগাস ক্রোমোজোম আঁকছি আমরা। তো সেই উচ্চতার জন্য জিন আমি এখানে ধরেছি ধরো ক্যাপিটাল টি, আর মাও যেটা এনেছে, মাও যে উচ্চতার জিন এনেছে সেটা হচ্ছে আমার ক্যাপিটাল টি। ওকে, তাহলে দেখতে কেমন হয়ে গেল ক্যাপিটাল টি, এটা একটা সন্তানের মধ্যে আসতে পারে ক্যাপিটাল টি। আবার একটা অবস্থা হতে পারে যেখানে পিতা আনছে ক্যাপিটাল টি, উচ্চতার জন্য লম্বা জিন আনছে, আর মাতা যিনি আছেন তিনি আনছেন কি স্মল টি। তাহলে যে অবস্থা তৈরি হলো তাকে বলা হলো ক্যাপিটাল টি স্মল টি। ওকে, এত পর্যন্ত ঠিক আছে। তারপরে আবার একটা অবস্থা হতে পারে যেখানে পিতার কাছেও আছে স্মল টি, আবার মাতার কাছেও আছে স্মল টি। তাহলে যে অবস্থা সৃষ্টি হবে তাকে বলবো স্মল টি। তাহলে দেখো যখন অ্যালিলগুলো একই প্রকৃতির হবে, সে ক্যাপিটাল টি হতে পারে, স্মল টি হতে পারে, যখন একই রকম অ্যালিল থাকবে, ধরো ক্যাপিটাল টি হতে পারে, স্মল টি হতে পারে, এরকম অবস্থাকে আমরা বলবো হোমোজাইগাস বা সমসংকর। কি বললাম? এরকম অবস্থাকে আমরা বলবো হোমোজাইগাস বা সমসংকর। যখনই দুটো জিনিস মিলছে তখন তাকে আমরা সংকর বলি। যেহেতু দুটো একই জিন রয়েছে, একই টাইপের অ্যালিল রয়েছে সবার মধ্যে, একই টাইপের জিন, একই টাইপের অ্যালিল রয়েছে, মানে অ্যালিলের একই রূপগুলোই রয়েছে, সেই জন্য একে বলা হচ্ছে হোমোজাইগাস। এখানে হোমো কথার অর্থ হচ্ছে সেম, ঠিক আছে? তাহলে হোমোজাইগাস মানে হচ্ছে সেম টাইপের অ্যালিল থাকবে। আর যেটা মাঝখানে ছিল ক্যাপিটাল টি স্মল টি, এই যে ক্যাপিটাল টি স্মল টি, এখানে দেখো দুটো ভিন্ন অ্যালিল রয়েছে। উচ্চতা বৈশিষ্ট্য ঠিক আছে, কিন্তু
জিনের দুটো রূপ রয়েছে, একটা ক্যাপিটাল টি অ্যালিল, একটা স্মল টি অ্যালিল। তাহলে যেহেতু দুটো ভিন্ন রয়েছে, এরকমের অবস্থাকে বলা হবে হেটেরোজাইগাস বা বিষমসংকর। হেটেরোজাইগাস বা বিষমসংকর। ঠিক আছে, তাহলে হোমোজাইগাস মনে হচ্ছে সমসংকর, আর হেটেরোজাইগাস মনে হচ্ছে আমাদের বিষমসংকর। ঠিক আছে, এখানে হেটেরো কথার অর্থ হচ্ছে ভিন্ন, হেটেরো কথার অর্থ হচ্ছে কি না ভিন্ন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের হোমোজাইগাস আর হেটেরোজাইগাসের গল্প, বোঝা গেল? এইবারে এই যে দুটো অ্যালিল রয়েছে, এই যে হেটেরোজাইগাস অবস্থার কথা বলছি, এখানে তো দেখো এখানে দুটো একই টাইপের আছে, তো একই টাইপের বৈশিষ্ট্য দেখাবে। এখানে যেহেতু দুটোই লম্বা, ক্যাপিটাল টি আছে লম্বার জন্য, তাহলে যে বৈশিষ্ট্য দেখাবে সেটা হবে লম্বা, সেটা হচ্ছে আমাদের লম্বা। যেহেতু আমি ক্যাপিটাল টিকে লম্বা ধরেছিলাম, এখানে ক্যাপিটাল টিকে আমরা লম্বা ধরেছিলাম, তো যেহেতু দুটোই ক্যাপিটাল টি আছে, তো দুটোই লম্বা। আর স্মল টিকে আমরা ধরেছিলাম বেটের জন্য, যেহেতু দুটোই স্মল টি আছে, তাহলে এটা হবে আমাদের বেটে। এইবারে প্রশ্ন হচ্ছে যে যখন দুজনই আছে, ক্যাপিটাল টিও আছে স্মল টিও আছে, তো কার বৈশিষ্ট্য প্রকাশ পাবে? কোশ্চেন একটা, দুজনই তো এখানে উপস্থিত আছে, কার বৈশিষ্ট্য প্রকাশ পাবে? এইখান থেকে নতুন একটা কনসেপ্ট স্টার্ট হলো, যেটাকে বলা হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন। যখন হেটেরোজাইগাস অবস্থা থাকবে, তখন কে প্রকাশিত হবে সেটা কে ডিসাইড করবে? না, এই দুটো জিনের মধ্যে যে বৈশিষ্ট্য হবে প্রকট, মানে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত পাচ্ছে দেখা যাবে, তাকে বলা হবে প্রকট জিন বা প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্য এই হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ পেল না, তাকে বলা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কি বললাম না, হেটেরোজাইগাস অবস্থায় আমি যদি দেখছি যে এই অবস্থায় বেঁটে দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে বেঁটে হচ্ছে প্রকট। যদি দেখলাম যে এইরকম মিক্সড অবস্থায় দেখাচ্ছে লম্বা বৈশিষ্ট্য, তাহলে বুঝতে হবে লম্বা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর হেটেরোজাইগাস অবস্থায় যে জিনটা প্রকাশিত হবে তাকে বলা হবে কি? তাকে বলা হবে আমাদের প্রকট জিন। হেটেরোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে বলে প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্য এই আর হেটেরোজাইগাস অবস্থায়, ধরো এটা ধরলাম ক্যাপিটাল টি স্মল টি, এই অবস্থায় যে নিজের প্রকাশটা ঘটাবে, যে জিনটা, তাকে বলা হবে প্রকট জিন। দেখতে পাচ্ছ একদম মাস্কুলার ডগি, মানে সে নিজের বৈশিষ্ট্য প্রকাশিত করতে পারছে। আর যে বেচারা বৈশিষ্ট্য প্রকাশিত হবে না, তাকে বলা হবে কিনা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর যে জিনটা, তাকে বলবো প্রচ্ছন্ন জিন। দেখো ক্যাপিটাল টি স্মল টি, এদের মধ্যে যেটা ক্যাপিটাল টি সে হচ্ছে প্রকট, সেটা হচ্ছে প্রকট। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গাছটা হয় সেটা লম্বা হয়, এর মানে বুঝতে হবে যে লম্বা বৈশিষ্ট্য হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যে জিনটা তাকে কন্ট্রোল করছে সে হবে প্রকট জিন। আর যেটা স্মল টি, সে বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত হবে না, সে চুপচাপ থেকে যাবে। বাবু আমার সামনে কেউ একজন আছে, আমি আর যেতে পারবো না, ও কোন টাইপের অবস্থা, এটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রকট জিন আর প্রচ্ছন্ন জিনের কাজকর্ম। যে অবশ্যই হেটেরোজাইগাস অবস্থা হওয়া উচিত। আর যতক্ষণ আমাদের প্রকট জিনটা থাকবে, হেটেরোজাইগাস অবস্থা যতক্ষণ প্রকট জিন আছে, ততক্ষণ প্রচ্ছন্ন কোনোদিনই নিজের বৈশিষ্ট্য প্রকাশিত করতে পারবে না। বোঝা গেল? যতক্ষণ প্রকট আছে ততক্ষণ প্রচ্ছন্ন নিজের বৈশিষ্ট্য প্রকাশিত করতে পারবে না। তাহলে প্রকাশিত হবে কখন স্যার? একমাত্র প্রচ্ছন্ন জিন তখনই প্রকাশিত হয় যখন সে হোমোজাইগাস অবস্থায় আসে। মানে যতক্ষণ না এটা স্মল টি আসছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যখন দুটো অ্যালিল যতক্ষণ না একই রকমের আসছে, যতক্ষণ হোমোজাইগাস অবস্থা না আসছে, ততক্ষণ কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হবে না। তাহলে এই একমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন জিনের প্রকাশ ঘটে। ঠিক আছে, তাহলে একমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রচ্ছন্ন জিনের প্রকাশ ঘটে।
একদম যেন ভালো করে মনে থাকে এটা, এই লাইনটা, যে একমাত্র হোমোজাইগাস অবস্থায় কিন্তু প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য প্রকাশ ঘটে। ঠিক আছে, আর যতক্ষণ হেটেরোজাইগাস অবস্থা থাকবে প্রকট নিজের বৈশিষ্ট্য দেখাবে, সে দাবি রাখবে প্রচ্ছন্নকে। বোঝা গেল তো? আচ্ছা, এর আগে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায় কোনো জিন অবস্থান করে সেই জিনের অবস্থানকে বলা হয় তার লোকাস। কি বললাম? যে নির্দিষ্ট জায়গাতে ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গা স্থানে কোনো জিন অবস্থান করে তাকে বলা হচ্ছে জিনের লোকাস, মানে সিম্পল কথা জিনের অ্যাড্রেস। তাহলে লোকাসটা কি? লোকাস ক্রোমোজোমের যে নির্দিষ্ট অঞ্চলে জিন অবস্থান করে, ওকে, মানে সিম্পল কথা বলতে গেলে লোকাস ইকুয়াল টু জিনের অ্যাড্রেস, লোকাস ইকুয়াল টু জিনের ঠিকানা, ঠিক আছে? আচ্ছা, আবার চলে আসি এখানে, যে সংকরায়ন কাকে বলে? দেখো, বিপরীত সাধারণভাবে কোনো একটি নির্দিষ্ট চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে মিলনকে বলা হচ্ছে সংকরায়ন। কথাটার মানে কি? ধরো সাধারণভাবে কোনো চরিত্রের সাপেক্ষে, এখানে চরিত্রটা কি? এখানে ধরো চরিত্র বললাম উচ্চতা, ক্যারেক্টার হচ্ছে উচ্চতা। তো উচ্চতার দুটো ফর্ম আছে, একটা হয় লম্বা, একটা বেটে। তাহলে এই যে দুটো ভিন্ন বৈশিষ্ট্য, মানে বিপরীত বৈশিষ্ট্য, এরকম বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মধ্যে যদি আমি মিলন ঘটাই তাকে বলবো আমরা কি না হাইব্রিডাইজেশন। যেমন ধরো বেটে আর হচ্ছে লম্বা, চরিত্র কিন্তু হচ্ছে উচ্চতা, কিন্তু বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা কিন্তু বিপরীত। একজন মানে লম্বা উচ্চতা, একজন বেটে উচ্চতা, এদের মধ্যে যদি আমি মিলন ঘটাই এটাকে বলা হবে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। ওকে, এই যে হাইব্রিডাইজেশন, আমাদের যে মেন্ডেল ছিলেন মটর গাছে প্রচুর পরিমাণে হাইব্রিডাইজেশন করেছিলেন। এই হাইব্রিডাইজেশন করে 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 তিনি বিভিন্ন গণিতের অনুপাত বের করেছিলেন। ওকে, তো তার দেওয়া দুটো হাইব্রিডাইজেশন আমাদেরকে কিন্তু পড়তে হবে চেকার বোর্ড সহ। চেকার বোর্ডটা দেখাবো কি জিনিস হচ্ছে। তো প্রথমে আসছি আমাদের এক সংখ্যক জনন। এক সংখ্যক জনন মানে হচ্ছে যদি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন করানো হয়। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য কথা অর্থ, ধরো উচ্চতা, আমি যদি বলি উচ্চতার মধ্যে তোমার লম্বা আছে, বেটে আছে, তাহলে এক জোড়া বৈশিষ্ট্য হলো, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য হলো লম্বা বেটে। তাহলে এদের এরকম জীবের যদি সংকরায়ন করি তাহলে তাকে বলবো আমরা এক সংখ্যক জনন। বৈশিষ্ট্য একটা হতে হবে, ধরো উচ্চতা। এবার তুমি বলবো স্যার আমি উচ্চতা ধরবো না, তো তুমি গায়ের রং ধরো। তুমি যদি আমি উদ্ভিদ বলি তাহলে উদ্ভিদের বীজের আকার ধরো, বীজের রং ধরো, হয়ে গেল। ফুলের অবস্থান ধরো। তাহলে যখনই দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মিলন ঘটানো হবে তাকে বলা হবে হাইব্রিডাইজেশন। আর যখন একই রকম বৈশিষ্ট্য থাকবে, মানে ধরো একটাই বৈশিষ্ট্য উচ্চতার ভিত্তিতে যদি আমি সংকলন করছি তাকে বলবো আমরা এক সংকর, একটাই বৈশিষ্ট্য। যদি দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য, ধরো লম্বা আর হচ্ছে হলুদ, আর বেটে আর সবুজ, তাহলে কি হলো? একটা হচ্ছে আমার উচ্চতার বৈশিষ্ট্য, উচ্চতার চরিত্র, আর একটা হচ্ছে রঙের চরিত্র, দুজনেরই বিপরীত আছে, তাহলে দু জোড়া বিপরীত বৈশিষ্ট্য। তাহলে এরকম কেসকে বলা হচ্ছে, এরকম সংকরায়নকে আমরা বলে থাকি কি না ডাই হাইব্রিড ক্রস বা দ্বিসংকরজন। এছাড়াও এগুলো ছাড়াও আমাদের কিন্তু আরও রয়েছে, যেমন ত্রিসংকরজন হতে পারে, সেখানে তিন জোড়া বিপরীত বৈশিষ্ট্য। চতুর্সংকরজন হতে পারে বা চার সংকরজন হতে পারে, সেখানে আমার চারটা বিপরীত বৈশিষ্ট্য। বুঝেছে? আচ্ছা, এবারে আমরা আসি দুটো স্পেশাল ওয়ার্ড যাকে বলি আমরা ফিনোটাইপ বা জিনোটাইপ। এটা তোমরা প্রথমবার জীবনে শুনলে, অবশ্যই প্রথমবার শুনেছো এটা। ফিনোটাইপ আর জিনোটাইপ এই কথাটা মানে কি? দেখো, যে বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে, ধরো গায়ের রং বা ফুলের রং বা ধরো উচ্চতা, এই যে বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ, এটাকে বলা হচ্ছে ফিনোটাইপ।
ধরো আমি যদি বলি আমার ফিনোটাইপ আমি হচ্ছি লম্বা, আমি হচ্ছে লম্বা ফিনোটাইপের, তাহলে এটা হচ্ছে ফিনোটাইপ। তুমি ধরো বেটে হতে পারো, তুমি মাঝারি হাইটের হতে পারো, বা প্রচুর লম্বা হতে পারো। তাহলে এই যে বাহ্যিক বৈশিষ্ট্য, তুমি ফর্সা হতে পারো, তুমি শ্যামলা হতে পারো, তাহলে এই যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ, এটাকে বলা হচ্ছে কি আমাদের না ফিনোটাইপ। ফিনোটাইপ 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 ইকুয়াল টু যদি বলতে পারি ফিজিক্যাল, মানে বাহ্যিক দিক থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। ওকে, যেমন এখানে দেখো, এখানে দুটো পার্পল কালারের দুটো আমার ফুল রয়েছে, আর একটি আমার সাদা ফুল রয়েছে। তাহলে এটা হচ্ছে তার ফিনোটাইপ, দুটো পার্পল, এই রংটা তার রংটা হচ্ছে তার ফিনোটাইপ পার্পল কালার, আর হোয়াইটটা হচ্ছে তার এই ফুলের ফিনোটাইপ। জিনোটাইপটা কি? জিনোটাইপ মানে হচ্ছে জিনোটাইপ, তো নাম শুনে কি মনে হচ্ছে? জিন সম্পর্কিত কিছু একটা হবে। জিনোটাইপ মনে হচ্ছে আমাদের দেহে জিনের কি কম্বিনেশন রয়েছে, তাকে জিনোটাইপ বলা হচ্ছে। দেখো, যদি সংজ্ঞা বলি, কোনো জীবের জিনগত সংযুক্তি যার দ্বারা নির্দিষ্ট ফিনোটাইপ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে আমাদের জিনোটাইপ। যেমন এইটা দেখো, আমি যদি বাইরে থেকে দেখি সবাইকে একই রকম দেখতে, এই দুটোকে একই রকম দেখতে, একে একটু আলাদা দেখতে, কিন্তু যদি আমি এর জিনোটাইপ দেখি, এ হয়ে গেল ধরো আমার গোলাপি, এই যে পার্পল বৈশিষ্ট্য, ধরলাম যে পার্পল যেটা যেটা আমাদের বেগুনি পার্পল, সেটার জন্য একটা জিন ধরে নিই, ধরো ক্যাপিটাল পি। আর যেটা হোয়াইট সেটার জন্য ধরবো কি স্মল পি। এখানে কিন্তু ডব্লু ধরা যাবে না, যেহেতু এরা সবাই সমসংস্থ ক্রোমোজোমে আছে, তো জিনের নামগুলো কিন্তু একই রকম হবে, শুধু ক্যাপিটাল স্মল এরকম ধরতে হবে। ঠিক আছে, তুমি ভাববে না যে আমি পি ফর ক্যাপিটাল পি দিয়েছি, না না না, এখানে ধরাই হয় এভাবে যে যেটা প্রকট তাকে ক্যাপিটালে ধরবো, যেটা স্মল, যেটা প্রচ্ছন্ন তাকে স্মলে ধরবো। ঠিক আছে, আর লেখার পদ্ধতি কীরকম? যেটা প্রকট হবে সে সামনে থাকবে, আর যেটা স্মল হবে সে, যে প্রচ্ছন্ন হবে সে পরে থাকবে। এরকম হবে না যে স্মল আগে হবে তারপর ক্যাপিটাল হবে, এরকম কিন্তু নয়। আচ্ছা, তো ধরলাম এ হচ্ছে আমার প্রকট, পার্পলটা হচ্ছে প্রকট, আর যেটা সাদা সে হচ্ছে আমার প্রচ্ছন্ন, সে হচ্ছে আমার প্রচ্ছন্ন। তো যদি জিনোটাইপ ধরি, হতে পারে এটা ক্যাপিটাল টি ক্যাপিটাল পি, এটা ক্যাপিটাল পি স্মল পি, এটা হয়ে গেলো স্মল পি স্মল পি। তাহলে দেখো এই যে কম্বিনেশনগুলো ক্যাপিটাল পি ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি স্মল পি, স্মল পি স্মল পি, এই সমস্ত জিনের কম্বিনেশনের জন্যই কিন্তু এদের কালারগুলো এসছে। এগুলোকে এই যে কম্বিনেশন, জিনের কম্বিনেশনগুলো, এইটাকে বলা হচ্ছে কি আমাদের না জিনোটাইপ। ওকে, জিনের কম্বিনেশনকে বলা হচ্ছে আমাদের জিনোটাইপ। সিম্পল কথা, জিন কম্বিনেশন, জিন কম্বিনেশন। ওকে, জিন কম্বিনেশন। এবার এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে জিনোটাইপ ভিন্ন হলেও ফিনোটাইপ কিন্তু এক হতে পারে। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে হেটেরোজাইগাস অবস্থায়, যেটা এক্ষুনি যেটা বললাম যে হেটেরোজাইগাস অবস্থায় সবসময় প্রকট জিন, এটাকে একটু ভালো করে লিখিত না, ক্যাপিটাল পি স্মল পি, যে হেটেরোজাইগাস অবস্থায়, এটা হেটেরোজাইগাস অবস্থায় যেটা আমাদের প্রকট জিন, সেই তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, প্রচ্ছন্ন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। যেহেতু দেখলাম ক্যাপিটাল পিটা আমার বেগুনি কালারের জন্য দায়ী, পার্পল কালারের জন্য দায়ী, এবং সে প্রকট, সেজন্য ফুলের রং দেখো পার্পল হয়েছে। আর এখানে তো পার্পল হবেই, কারণ দুজনেই আমার ক্যাপিটাল পি রয়েছে, দুজনেই আমার ক্যাপিটাল পি, তো তো মানে কি বলবো বেগুনি বৈশিষ্ট্য দেখাবে। আর একমাত্র যখন স্মল পি একসঙ্গে আসবে হোমোজাইগাস অবস্থায়, তখনই সাদা আসবে, নাহলে সাদা আসছে না। তাহলে সেম জিনোটাইপের মানে ভিন্ন জিনোটাইপের সেম ফেনোটাইপ হতে পারে, ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ হতে পারে, ফিনোটাইপ হতে পারে। হলো? তাহলে বোঝা গেল জিনিসটা। এটা কিন্তু একটা 2 নম্বরের কোশ্চেন বাবু, এটা 2 নম্বরের কোশ্চেন, যে আমার ভিন্ন ফিনোটাইপ বলা জীবে, ভিন্ন জিনোটাইপ বলা জীবের একই ফিনোটাইপ হতে পারে, ব্যাখ্যা করো। তাহলে এরকম দেখিয়ে দেবে, বোঝা গেল? আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে
যে আমরা যে মেন্ডেলের কথা পড়ছিলাম, মেন্ডেল কোন গাছটির উপর কাজগুলো করেছিলেন। মেন্ডেল কাজ করেছিলেন মটর গাছের উপর, ঠিক আছে, মটর গাছের উপর কাজ করেছিলেন। মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি? মটর গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পাইসাম স্যাটিভাম। কি নাম? পাইসাম স্যাটিভাম। তো মটর গাছ হচ্ছে আমাদের উভয়লিঙ্গ ফুল। উভয়লিঙ্গ ফুল কথার অর্থ হচ্ছে মটর গাছের মধ্যে আমাদের পুরুষ পাটও আছে এবং স্ত্রী পাটও আছে। ওকে, আমরা পড়ে নিচ্ছি অলরেডি যে পুংস্তবক আর স্ত্রীস্তবক থাকলে একসঙ্গে থাকলে তাকে উভয়লিঙ্গ ফুল বলবো। তো এর মধ্যে দু ধরনের মানে এরা উভয়লিঙ্গ ফুল বলা। তো উভয়লিঙ্গ হওয়ার ফলে একটা সুবিধা হয়েছে কি বলতো, এদের মধ্যে স্বপরাগযোগ ঘটানো যায়। স্বপরাগযোগ মানে যদি একই গাছের মধ্যে পরাগমিলন ঘটানো যায়, একই ফুলের মধ্যে পরাগমিলন ঘটানো যায়। আবার একটা মজার জিনিস, আমি যদি এর পুং পাট কেটে দিই তাহলে সে কি ফুল হয়ে যাবে? স্ত্রী ফুল হয়ে যাবে। তখন আমরা এর ইতর পরাজয় ঘটাতে পারি, মানে ইচ্ছে থাকলে আমরা স্বপরাজয় ঘটাতে পারি, ইচ্ছে থাকলে আমরা ইতর পরাজয় ঘটাতে পারি। তাহলে কিছু সুবিধা আমাদের। তো এবারে দেখা যায় যে এই যে বললাম না যে উভয়লিঙ্গ ফুল থেকে পুরুষ পাট কেটে দেওয়া দিলে স্ত্রী ফুল হয়ে যায়, এই টেকনিকটাকে বলা হচ্ছে ইমাস্কুলেশন। আর ইমাস্কুলেশন করলে কি হয়, এটা আমরা ইতর পরাগযোগ করার জন্যই করি। এটা হচ্ছে আমরা ইতর পরাগযোগ, ইতর পরাগযোগের জন্য করি। এবারে প্রশ্ন হচ্ছে, স্যার আমরা এত পরিশ্রম করব কেন? হ্যাঁ না, আমরা এত ফুলের পুরুষ পাট কাটবো কেন? আমরা কেন সরাসরি তার তো স্বপরাগযোগ হয়, তাহলে কেন পরাগযোগে এত প্রবলেম করাবো আমরা? ব্যাপার হচ্ছে যে আমরা পড়েছি কি, স্বপরাগযোগ হলে বৈশিষ্ট্য পরিবর্তন আসবে না, কিন্তু বৈশিষ্ট্য পরিবর্তন না আসলে সেটা তো বাজে। তো যে আমাকে ক্যারেক্টার চেঞ্জ করাতে হবে, দিলেই তো বুঝবো যে আমাদের জিনগুলো কিভাবে চেঞ্জেস হচ্ছে, মানে কিভাবে একটা জিন আরেকটা জিনের মধ্যে যাচ্ছে। সেই জন্য আমরা করি কি, আমরা উভয়লিঙ্গ ফুল থেকে তার পুরুষ পাটকে কেটে বাদ দিয়ে দিই, দিয়ে অন্য ফুলের রেণুকে এনে এখানে ফেলি। দিলে কি হলো, দুটো একই প্রজাতি ভিন্ন উদ্ভিদ হলো। আর ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন পরাগযোগ ঘটবে তখন আমার বৈশিষ্ট্য চেঞ্জ আসবে, মানে ভেদ বা প্রকরণ আসবে। সেই জন্যই আমার মেন্ডেল বাবু ইমাস্কুলেশন স্টার্ট করলেন, পুরুষ পাটে কাটা শুরু করলেন, দিয়ে ফুলগুলোকে এক লিঙ্গ ফুলে পরিণত করলেন। ঠিক আছে, এই টেকনিকটাকে বলা হচ্ছে কিনা ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন, এখানে বাস্কুলেশন এই কথা অর্থ কি না পুরুষীকরণ। আর এখানে ই মানে হচ্ছে কেটে বাদ দিয়ে দেওয়া। এখানে ই মানে ভেবে নাও যে বাদ দেওয়া, কেটে বাদ দেওয়া না, এটাকে বলে দিই বাদ দেওয়া। তা পুরুষীকরণ থেকে পুরুষীকরণ তাকে বাদ দিয়ে দেওয়া, মানে পুরুষ পাটকে কেটে বাদ দিয়ে দেওয়া, তাকে বলো ইমাস্কুলেশন। আচ্ছা, এবারে প্রশ্ন যে মেন্ডেল মটর গাছই কেন নিলেন, অন্য গাছ নিলেন না কেন? তিনি আম গাছে করলেন না কেন? তিনি অন্য কোনো গাছে করলেন না কেন? দেখো, কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য দেখেই কিন্তু একে চয়েস করা হয়েছিল। প্রথম হচ্ছে কি, মটর গাছে ফুল উভয়লিঙ্গ, আমি যখন চাই তার মধ্যে স্বপরাগযোগ ঘটাতে পারি, যখন চাই তার মধ্যে ইতর পরাগযোগ ঘটাতে পারি। আর কি না, মটর গাছ হচ্ছে এক বর্ষজীবী, মানে খুব জলদি এদের জীবনচক্র সম্পন্ন হয়ে যায়। এর ফলে অনেকগুলো প্রজন্ম আমরা কাজ করতে পারি। সেটা হলো মটর গাছের যে বৈশিষ্ট্যগুলো, সে বৈশিষ্ট্যগুলো ছিল একদম পিওর মানে তুমি ভালো করে দেখা যাবে, সুস্পষ্ট বৈশিষ্ট্য, সেটা একটা। আর কি না, বেশি খাটনি নেই, মানে নর্মাল ফুলে গেছে এই সার দাও, এই দাও, হ্যান দাও, কোনো খাটনি নেই, সহজেই কাজ করা যায় এর উপর। এই জন্য সহজ যত্নযোগ্য জন্যও কাজ করেছিলেন তিনি। অত টাইম কিসের আছে একটা গাছের পেছনে পড়ে থাকার জন্য, অনেক তো কাজ করতে হবে আমাদেরকে। তো এইসব বিশেষ কারণের জন্য আমাদের মেন্ডেল বাবু মটর গাছে নির্বাচন করেছিলেন। এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন একটা, যে মেন্ডেল কেন মটর গাছে নির্বাচন করেছিলেন। ঠিক আছে, এবারে তিনি মটর গাছে কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখেছিলেন, মানে কোন কোন বৈশিষ্ট্যগুলোকে তিনি চয়েস করেছিলেন না, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এটা যেন ভালো করে মনে থাকে যে মেন্ডেল 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর কাজ করেছিলেন। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য 1 2 3 4 5 6 7,
7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য কে কে আছে? যেমন ফুলের রং, গাছের উচ্চতা বড় কি বেটে, বীজের বর্ণ সেটা আমার হলুদ হলুদ কি সবুজ, বীজের আকার সেটা আমার গোলাকার নাকি কুঞ্চিত, পরিপক্ক ফলের বর্ণ সেটা আমাদের সবুজ নাকি আমার হলুদ, তারপরে পরিপক্ক ফলের আকৃতি সেটা আমাদের পরিপুষ্ট নাকি আমাদের খাঁজযুক্ত, ফুলের অবস্থান সেটা আমাকে কাক্ষিক হতে পারে বা অগ্র হতে পারে। তো এগুলো প্রত্যেকে কিন্তু প্রকট প্রচ্ছন্ন। যেমন বেগুনি ফুল হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, ফুলের মধ্যে প্রকট বৈশিষ্ট্য, মানে এ যখন থাকবে তখন কিন্তু এই যে এর জিনটা সাদা করানোর জন্য যে জিনটা, সেই বৈশিষ্ট্য প্রকাশিত হবে না। তারপর এরও সেই সেম। তাহলে টোটাল 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য তিনি নিয়েছিলেন। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, তিনি 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। ঠিক আছে, আর কয়েকটা উদাহরণ অবশ্যই মনে রাখবে, আর কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন সেটাও যেন মনে থাকে। এদের মধ্যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন তোমাদের কিন্তু কোশ্চেনে দেয়, যে দেখো তোমাকে বললো নিম্নলিখিত কোনটি একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, দিয়ে তোমাকে 4টা অপশান দিয়ে দিল এমসিকিউর জন্য। নাহলে ধরো তোমাকে সত্য মিথ্যায় দিল, যে ধরো বলা হলো যে বীজের বর্ণ হলুদ, এটি একটি প্রকট বৈশিষ্ট্য, সত্য মিথ্যা বলো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমার মটর গাছের বৈশিষ্ট্যগুলো। এবারে আসি যে মেন্ডেল সাফল্য পেল কিভাবে, মানে মেন্ডেলের সাফল্যের কারণটা কী ছিল। দেখো, মেন্ডেল খুব একটা বেশি কষ্ট করেননি, মানে কষ্ট করেননি বলতে খুব একটা বেশি জটিল করেননি ব্যাপারগুলোকে, জাস্ট 1 জোড়া বা 2 জোড়া বৈশিষ্ট্য এর উপরই কাজ করে গেছেন, ব্যাস। এই একদম লোক দেখানোর জন্য আমি 4-5 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করব, অত পাকামো তিনি করেননি। নর্মালি 1 জোড়া 2 জোড়া বৈশিষ্ট্য নিয়েছেন, তার উপর কাজ করেছেন, তার উপরে যত ফলাফল তিনি প্রকাশ করেছেন, ফলে কোনো ঝামেলা হয়নি। আর কি, তিনি ছিলেন ম্যাথামেটিশিয়ান। তো যেহেতু তিনি ম্যাথামেটিশিয়ান ছিলেন, সেই জন্য কি হয়েছে বলো তো, ম্যাথগুলো খুব ভালো করে হয়েছে ওনার, মানে রেশিও বের করানো, অনুপাত যে রেশিও, সেগুলো খুব জলদি তিনি বের করতে পেরেছিলেন। আর তিনি কিন্তু এরকম 1-2টা গাছের উপর কাজ করেননি, প্রজন্মের পর প্রজন্ম তিনি কাজ করে গেছেন। আর ম্যাথ যেহেতু ইউজ করেছিলেন, স্ট্যাটিস্টিক্স ভালো জানতেন, মানে পরিসংখ্যান, এই জন্য খুব ইজিলি তিনি কাজ করেছিলেন, এই জন্য সাফল্য পেয়েছিলেন। আর কি, তিনি বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য এগুলোকে বেছে নিয়েছিলেন, যেগুলো বিশুদ্ধ বৈশিষ্ট্য সেগুলোকে নিয়ে তিনি কাজ করেছিলেন। আর কি না, অনেকগুলো প্রজন্ম ধরে তিনি কাজ করেছিলেন, এরকম না যে আমি 2টা প্রজন্ম দেখলাম দিয়ে রেজাল্ট বের করে দিলাম, সেরকম না। তিনি প্রজন্মের পর প্রজন্ম 15টা 20টা 30টা প্রজন্ম ধরে তিনি কাজ করে গেছেন মটর গাছে, দিয়ে দেখেছেন যে হ্যাঁ, অনুপাতগুলো প্রত্যেক প্রজন্মে সঠিক আসছে, মানে একই টাইপের আসছে। আর যতবার তুমি একই জিনিসগুলো করতে থাকবে আর একই রেজাল্ট পাবে, মানে বুঝে নেবে যে জিনিসটা বায়াস নয়। তো তিনিও সেটা পেয়েছিলেন, এই জন্য সাফল্য লাভ করেছিলেন। আরও একটা জিনিস যেটা বইতে তোমাদের হয়তো লেখা থাকবে না, সেটা হচ্ছে মেন্ডেল লিঙ্কেজের সম্মুখীন হননি। মেন্ডেল লিঙ্কেজের এটাকে একটু ভালো করে লিখি, মেন্ডেল লিঙ্কেজের সম্মুখীন হয়নি, এবার তোমাদেরকে লিঙ্কেজটা কি জিনিস তোমাদের সিলেবাসে তো নেই লিঙ্কেজ, তাও একটু বলে দিই। দেখো, যদি লিঙ্কেজ আসতো তাহলে কিন্তু মেন্ডেলের কোনো অনুপাত কিন্তু ঠিকঠাক আসতো না, সব ভুলভাল আসতো, আর জীবনে এই থিওরি প্রকাশিত হতো না। ঠিক আছে, লিঙ্কেজ কথা অর্থ হচ্ছে দুটো জিন এত কাছাকাছি আছে যে তারা আলাদা হচ্ছে না। তো সেটা পড়বো কি জিনিস, সেটা মানে পড়বো বলতে তার এইটা পড়বো না, এর মতো দেখতে জিনিসটা পড়বো আমরা। এ দেখো কীরকম দেখেছো মেন্ডেল মটর গাছকে। এবারে আসি মেন্ডেলের যে পরীক্ষা। আচ্ছা, পরীক্ষার আগে একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে চেকার বোর্ড। খুব সহজ আর সুন্দর টেকনিক, চেকার বোর্ড। দেখো,
এই বোর্ডটাকে তিনি কিন্তু ইউজ করেছিলেন তার পরিসংখ্যানগুলোকে, তার অনুপাতকে বের করতে। তো ধরো এরকম বোর্ডটা আঁকা হয়, 4টা ঘর আঁকলাম, যতগুলো বৈশিষ্ট্য হবে তার ভিত্তিতে আঁকছি। ধরো আমি 4টা ঘরের জন্য আঁকছি। ধরো এখানে বসালাম এক্স, এখানে ওয়াই, এখানে এক্স, এখানে এক্স, এক্স ওয়াই এক্স এক্স। আর এই জায়গাটায় তোমার লেখা হবে কি, এইরকম সাইন। এই যে সাইনটা দেখছো উপরের দিকে তীর চিহ্ন, এটাকে বলা হবে পুরুষ, পুরুষ। আর এই যে সাইনটা, এটাকে বলা হবে স্ত্রী। তো এরকম দেখাচ্ছি আমি, এদিকে হচ্ছে পুরুষ, এদিকে হচ্ছে স্ত্রী, দেখালাম। এবার করব কি করে, এখানে ম্যাথটা করব কি করে, এই এক্সকে একবার এর সঙ্গে গুণ, একবার এর সঙ্গে গুণ, আবার এই এক্সকে একবার এর সঙ্গে গুণ, একবার এর সঙ্গে গুণ। তাহলে রেজাল্টটা কেমন বেরাবে, এক্স 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 ওয়াই, এর সঙ্গে একবার এর সঙ্গে একবার, এক্স এক্স এটার সঙ্গে ধরে আবার এর সঙ্গে এক্স ওয়াই, আবার সেকেন্ড টাইমে এর সঙ্গে এর, আবার এর সঙ্গে এর, এক্স 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 ওয়াই। এই যে এইভাবে আমাদের চেকার বোর্ড করা হয়। একদম ইজি প্রসেস, কিন্তু খুব একটা বেশি কষ্ট নয়, এই প্রসেসটা খুব ইজি প্রসেস। আর এই পদ্ধতির মাধ্যমে কিন্তু মেন্ডেল এই জিনিসটা আবিষ্কার করেছিলেন, মানে এই অনুপাতগুলো বের করেছিলেন। চলো এবার আসি এক সংখ্য জনন। যেটা বলেছিলাম যে এক সংখ্য জননে আমাদের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে নেওয়া হবে, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। তো ধরে নেওয়া যাক বৈশিষ্ট্যটা হচ্ছে ধরো আমাদের উচ্চতা, ধরো বৈশিষ্ট্য আমাদের উচ্চতা, উচ্চতা। আর উচ্চতার জন্য আমি যে জিনটা ধরবো সেটা হচ্ছে আমাদের টি। কি টি কিন্তু বলিনি, জাস্ট টি বলেছি। এবার আমরা কি জানি, উচ্চতা দু ধরনের হয়, হয় সে লম্বা হবে, না এসে বেঁটে হবে। তাহলে ধরো উচ্চতা, ধরো আমাদের দুটো উচ্চতা, একটা হয় সে লম্বা হবে, নইলে সে বেঁটে হবে। এবার আমরা কি জানি, যে আমরা এখানে কয়েকটা প্রকট প্রচ্ছন্ন ধরে নিই। লম্বাটা এখানে হবে প্রকট, মানে মোটর গাছের লম্বা হাইটটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর বেঁটেটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর এদের জন্য যে জিনগুলো ধরেছি আমরা, সেগুলো হচ্ছে আমার লম্বার জন্য হচ্ছে ক্যাপিটাল টি, যেহেতু প্রকট সেটা বোঝানোর জন্য, আর বেঁটেকে ধরেছি স্মল টি। তো জেনোটাইপটা বানিয়ে দিই। এখানে যার কথা বলা হচ্ছে সে হচ্ছে বিশুদ্ধ লম্বা মোটর গাছ। বিশুদ্ধ লম্বা মোটর গাছ মানে হচ্ছে এর মধ্যে যে দুটো অ্যালিল থাকবে তারা কমপ্লিটলি লম্বার অ্যালিল থাকবে, মানে ক্যাপিটাল টি। আর বিশুদ্ধ বেঁটে মোটর গাছ বলেছে মানে সেখানে যারা থাকবে সবার মধ্যে কমপ্লিট দুটো অ্যালিলই তোমার বেঁটে জিনের হবে। তো হয়ে গেলো এটা বিশুদ্ধ। এখন যদি এরকম হতো ক্যাপিটাল টি স্মল টি, তাহলে সেটা কিন্তু বিশুদ্ধ হতো না, সেটা হতো সংকর বা হাইব্রিড। ঠিক আছে, তাহলে এবার এদের মধ্যে আমাদের ক্রসিং হবে। এই রকমের ক্রসিংকে বা এই রকমের সংকরানকে আমরা বলে থাকি কি না, এক সংকর জনন। এখানে আমাদের বৈশিষ্ট্য কয়টা, এখানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতার, কিন্তু তার দুটো, লম্বা আর বেঁটে, বিপরীত বৈশিষ্ট্য, ক্যাপিটাল টি স্মল টি। এবারে মনে রাখবে যখনই, এবার তো এখান থেকে তো আমাদের এটা তো যৌন জনন, তো এখানে গ্যামেট সৃষ্টি হয়, শুক্রাণু আর ডিম্বাণু। এখানে আমরা এটাকে ধরেছি পুরুষ, যেটা ক্যাপিটাল টি সেটা হচ্ছে পুরুষ ভেবে নিয়েছি, আর স্মল টিকে আমরা স্ত্রী ভেবে নিয়েছি। তাহলে পুরুষ দেহ থেকে শুক্রাণু তৈরি হবে, স্ত্রী দেহ থেকে ডিম্বাণু তৈরি হবে। যখনই এই গ্যামেট তৈরি হয়, ধরো এটা একটা ক্যাপিটাল টি যখনই এরকমের জীব থেকে, মানে এরকম জিনোটাইপ বলা জীব থেকে যখন অ্যালিল মানে গ্যামেট তৈরি হবে, আমরা কি জানি গ্যামেট হলে হাফ হয়ে যায়। তো এই সময় যে অ্যালিলগুলো তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়, যে দুটো পৃথক শুক্রাণুর মধ্যে চলে যায়, ক্যাপিটাল টি। আর যেহেতু শুক্রাণু একটা করে নিয়ে যাবে, তাহলে হাফ নিয়ে যাবে। ক্যাপিটাল টি থেকে এই একটা ক্যাপিটাল টি নিয়ে গেল, এটা ক্যাপিটাল টি নিয়ে গেল। সেম কেস আমার স্মল টি ক্ষেত্রেও হবে, অ্যালিলগুলো হাফ হয়ে পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, দিয়ে একটা নিয়ে রাখবে স্মল টি, আর একটাও নিয়ে রাখবে স্মল টি। এই জন্য এখানে একটা করে দিয়েছে, হয়েছে। আর এটা জি মানে হচ্ছে গ্যামেট,
জি ফর হচ্ছে গ্যামেট, জি ফর হচ্ছে আমাদের গ্যামেট, বুঝছে? তাহলে বিশুদ্ধ লম্বা মোটর গাছ থেকে সেটা ছিল ক্যাপিটাল ডি, তো ক্যাপিটাল ডি থেকে আমাদের হয়ে যাবে কি না, আমাদের একটা টি আসবে ক্যাপিটাল টি, যেহেতু একই রকমের আছে, আমি দুটো দেখাতে পারতাম কিন্তু যেহেতু একই রকমের আসছে তাই একটা ক্যাপিটাল টি ধরে নিয়েছি। এখান থেকে স্মল টি তো একটা স্মল টি, যেহেতু একই রকমের অ্যালিল তৈরি হচ্ছে। তো এবারে মিলন হবে, মিলন হলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদেরকে ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে একটা ক্যাপিটাল টি হলো, এখান থেকে একটা স্মল টি হলো, দিয়ে যেটা তৈরি হলো তার অবস্থা দেখো, সেটা কিন্তু এইরকম, ক্যাপিটাল টি একটা আছে, স্মল টি একটা আছে। আর বাবু এখানে এটা কিন্তু হেটেরোজাইগাস অবস্থা, তো হেটেরোজাইগাস অবস্থায় কার বৈশিষ্ট্য প্রকাশিত হবে, যে প্রকট। এখানে প্রকটকে লম্বা বৈশিষ্ট্যের জন্য কোন জিন ধরেছি, ক্যাপিটাল টি, তাহলে এই জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হবে। আর এই জিনের বৈশিষ্ট্য কি ছিল, লম্বা, তাহলে আর এটা অবশ্যই কি শঙ্কর, তাই নাম হচ্ছে দেখো শঙ্কর লম্বা। বোঝা গেল? এইবারে এই যে শঙ্কর লম্বা, এটাকে আমি স্বপরাগযোগ ঘটালাম, নিজের কাছের মধ্যে একই রকমের জেনোটাইপ হবে, তাহলে স্বপরাগযোগ ঘটালাম। এবারে এখান থেকে অ্যালিল তৈরি হবে, এখান থেকে আবার অ্যালিল তৈরি হবে আমাদের, যেটা বললাম প্রত্যেকবারে যখনই আমাদের গ্যামেট তৈরি হবে অ্যালিলগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। তো ক্যাপিটাল টি একটা গ্যামেট, একটা গ্যামেটে গেল স্মল টি, এখানেও একটা ক্যাপিটাল টি স্মল টি। এবার ব্যাপার হচ্ছে এখান থেকে আমি এরকম কম্বিনেশন আবার কীরকম বের করব, তো এর জন্য আমাকে চাই চেকার বোর্ড। দেখো তাহলে আমি করলাম কি, ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে ক্রস করালাম কাকে, ক্যাপিটাল টি স্মল টি, তো এখান থেকে আমার ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে আমার ক্যাপিটাল টি স্মল টি এলো। এবার চেকার বোর্ডে বসিয়ে দিই, কটা আছে 1 2 3 4, তাহলে ঘর করতে হবে আমাদের চারটা ঘর হয়ে গেল আমাদের, না না চারটা ঘর হয়ে গেল। এদের মধ্যে আমরা ধরো এটাকে পুরুষ ধরে নিয়েছি, এটাকে আমরা স্ত্রী ধরে নিয়েছি, তাহলে পুরুষ স্ত্রী, পুরুষ থেকে আমার একটা ক্যাপিটাল টি এসছে, একটা স্মল টি, এখান থেকে একটা ক্যাপিটাল টি আর স্মল টি। এবার চেকার বোর্ডের নিয়ম অনুযায়ী আমরা এরকম গুণ করবো ক্রস করে কোনাকুনি, এটার সঙ্গে এটা একবার গুণ করলে কত হচ্ছে, ক্যাপিটাল টি, এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি, এটার সঙ্গে এটা গুণ করলে কি হচ্ছে, এখানে কিন্তু বাবু স্মল টি ক্যাপিটাল টি করে দেবে না, তাহলে কিন্তু ভুল, এইখানে গড়বড়টা হয়ে যায়, লোকে স্মল টি ক্যাপিটাল টি করে দেয়। কিন্তু ব্যাপারটা হবে কি, যেহেতু আমি প্রকট জিনটাও ক্যাপিটাল টি, সে কিন্তু সামনে থাকবে, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, আর এটার সঙ্গে গুণ করলে কত হচ্ছে, স্মল টি। তাহলে একটা অদ্ভুত জিনিস দেখো, ক্যাপিটাল টি কিন্তু চুপ হয়ে গেছিল, সে কিন্তু প্রকাশিত হয়েছিল না, যেটা হচ্ছে আমাদের প্রথম যে কেসটা হয়েছিল এই জায়গাটায় F1-এ কিন্তু শঙ্কর লম্বা, সেখানে কিন্তু টির বৈশিষ্ট্য বেরোয়নি। টির বৈশিষ্ট্য যখন আবার আমরা প্রজনন করালাম তখন দেখো টি আবার নিজের বৈশিষ্ট্য ফিরে পেল, আর বেটে অবস্থাতেই ফিরে পেল। এর থেকে এটা বোঝা যাচ্ছে যে বৈশিষ্ট্য যখন এরকম সংকর জীব তৈরি হচ্ছে বা কিছু হচ্ছে, প্রচ্ছন্ন জিন চুপ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে না, মানে মিক্স হচ্ছে না। মনে হতে পারে যে এই দুটো মিক্স হয়ে গেল, এই দুটো বৈশিষ্ট্য এসে মিক্স হয়ে গেল, কিন্তু না, এখানে মিক্স হচ্ছে না বা ব্লেন্ড হচ্ছে না, এখানে সে থাকছে তার সঙ্গে, হ্যাঁ প্রকাশিত হচ্ছে না কিন্তু থাকছে, কিন্তু পরবর্তীকালে সে কিন্তু আবার নিজের বৈশিষ্ট্য ফিরে পাবে বা ফিরে পেতে পারে। ঠিক আছে? আর এই যে এখানে F1 লিখেছি আমি, F1টা কথা অর্থ হচ্ছে ফার্স্ট ফিলিয়াল, আর এখানে হবে সেকেন্ড F2, তো সেকেন্ড ফিলিয়াল জেনারেশন, ফিলিয়াল মনে হচ্ছে না, বাচ্চা ধরে নাও তুমি, ওকে হলো এটা তাহলে। আর হ্যাঁ, চেকার বোর্ড কিন্তু সম্ভাবনা দেয়, কটা বাচ্চা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা বলছে না, সম্ভাবনা দিচ্ছে যে এরকম কম্বিনেশন আসতে পারে, এরকম না যে 4 বার বাচ্চা হলে তখনই এরকমই দেখাবে, সেরকম ভাববে না যে আমার প্রথমবার বাচ্চা এরকম দেখতে হবে, তারপরে সেকেন্ড বাচ্চা এরকম টাইপের নয়। এই 4টা হচ্ছে সম্ভাবনা, হয়তো প্রথম বাচ্চা এটা হয়ে গেল, হতেই পারে। এই হচ্ছে জিনের খেল, বুঝতে পারছো ব্যাপারটা? এখানে তোমার ভাববে না যে তোমার 4 বার বাচ্চা হয়েছে, এখানে না, 4টা বাচ্চা হয়নি, এটা হচ্ছে সম্ভাবনা যে 4টা বাচ্চার এরকম প্রত্যেকটার এরকম কম্বিনেশন থাকতে পারে। আবার এটাও হতে পারে 4 বারই এটাই হয়ে গেল, আবার 4 বার এটাই হয়ে গেল, তো
তো কম, এটা হচ্ছে তোমার সম্ভাবনা। সম্ভাবনা তোমার সবগুলো হতে পারে, হয়তো তার 10টা বাচ্চা, 10টাকে 10টা হয়তো এরকম এসে গেছে, সেটা হতে পারে। আবার 10টাকে 10টা বাচ্চার মধ্যে 5টা এরকম, 2টো এরকম, আবার বাকি আমার কত হচ্ছে আর 3টা এরকম হতে পারে, সব কম্বিনেশন এখানে। তো এবার একটা জিনিস দেখো, এখানে এখানে কি কি পেলাম আমরা, ক্যাপিটাল টি, দুটো এখানে ক্যাপিটাল টি স্মল টি, আর একটা ক্যাপিটাল টি স্মল টি। মানে এখানে আমি যদি লম্বা বলি, লম্বা কে হচ্ছে এও লম্বা, এ পাবলিকও লম্বা আমার, যেহেতু হেটেরোজাইগাস অবস্থায় ক্যাপিটাল টি প্রকট আছে, তো এর বৈশিষ্ট্য প্রকাশিত হবে লম্বা। শঙ্কর হোক, যাই হোক, আমি শঙ্করের কথা বলছি না, লম্বা দেখতে দুজনকে সেম হাইটেরই হবে। আর স্মল টি এ হচ্ছে আমাদের বেটে। তাহলে বাবু বাইর থেকে দেখলে আমরা ফেনোটাইপ কি বলবো, তাহলে ফেনোটাইপের জন্য অনুপাত বলি আমি, মানে যেটা বাহ্যিক বৈশিষ্ট্য, 3টা লম্বা হলো, একটা, 2, 3টা, তাহলে 3টি আমার লম্বা ইস্টু একটা মেটে। তাহলে এক সংখ্যার জন্য আমার ফিনোটাইপের অনুপাত কত হলো, 3:1, 3:1। কিন্তু এবারে তুমি জিনের কম্বিনেশন দেখো, মানে ক্যাপিটাল টি নাকি ক্যাপিটাল টি স্মল টি, এই জিনের কম্বিনেশন কটা আছে দেখো। একটা পুরো বিশুদ্ধ ক্যাপিটাল টি, দুটো মিক্সড বলতে আমার এখানে সংকর, ক্যাপিটাল টি স্মল টি, এটা হেটেরোজাইগাস, দুটো হেটেরোজাইগাস, আর একটা হোমোজাইগাস বেটে, বা যাকে বলবো বিশুদ্ধ বেটে। তাহলে যদি জিনোটাইপ বলি আমি, মানে জিনের কম্বিনেশন, তাহলে হচ্ছে একটা হচ্ছে ক্যাপিটাল টি ইস্টু দুটো হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ইস্টু একটা হচ্ছে স্মল টি, তাহলে হচ্ছে কত 1:2:1। তাহলে এক সংখ্যক জননে ফিনোটাইপের অনুপাত 3:1, আর জিনোটাইপের অনুপাত হবে আমার কি 1:2:1। আর এটাই হচ্ছে আমার এক সংখ্যক জননের আমার যেটাকে বলবো আমাদের ম্যাথের রেজাল্ট। দেখ, এই অনুপাতটা আমাদের বের করতে হবে, আর এটাই হচ্ছে আমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এখানকার। আর এটা তোমাদের, এটা কোশ্চেন থাকবেই থাকবে, যখনই আমাদের অনুপাত দিতে বলবে এই কোশ্চেন থাকবেই থাকবে, যে আমার এক সংখ্যক জননটি করে দেখাও চেকার বোর্ডের মাধ্যমে, এবং তার অনুপাতগুলো দেখাও আমাকে, হবে সেটা, বুঝা গেল? ব্যাস, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার এক সংখ্যক জননের, বোঝা গেল? দেখে নাও সব চেকার বোর্ড, এই যে আমাদের বেরালো বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ মেটে, এইভাবে চেকার বোর্ড করা হয়। এখানে তুমি অন্য নামও ধরতে পারো, তুমি ক্যাপিটাল টির জায়গায় ক্যাপিটাল এ স্মল এ ধরতে পারো। হ্যাঁ, এবার যখনই ধরবে যেন দুটো একই টাইপের হয়, মানে যদি এ ধরছো তো এ ধরবে প্রকট প্রচ্ছন্ন একই বৈশিষ্ট্যের জন্য, এরকম না যে তুমি লম্বার জন্য ক্যাপিটালে ধরছো, বেটের জন্য বি ধরছো, তাহলে কিন্তু কিচ্ছু রেজাল্ট বেরোবে না, সব ভুল ভালো হবে। তোমাকে এইভাবে ধরতে হবে যে ধরো ক্যাপিটালে ধরলে, বেটের জন্য স্মলে ধরলে, বিশুদ্ধ বেটের জন্য বা বেটের জন্য, বোঝা গেল? চলো, তো এখান থেকে আমরা কি কি সূত্র পাই, এটা আর একটা 2 নম্বরের কোশ্চেন, যে এখান থেকে কি কি সূত্র পাই। তো এখান থেকে আমরা দুটো সূত্র পাই, একটাকে বলা হচ্ছে প্রকটতার সূত্র, আর একটাকে বলা হচ্ছে আমাদের কি না পৃথকীভবনের সূত্র। প্রকটতার সূত্র মানে হচ্ছে হেটেরোজাইগাস অবস্থায়, কি বললাম, হেটেরোজাইগাস অবস্থায় কোনো জীবের একই চারিত্রিক বৈশিষ্ট্যের দুটি ভিন্নধর্মী শর্ত বর্তমান থাকলে, দুটি ভিন্নধর্মী শর্ত কথার অর্থ ক্যাপিটাল টি স্মল টি, দুটি ভিন্নধর্মী শর্ত অবস্থান করলে যার বহিঃপ্রকাশ ঘটবে, মানে একটির বহিঃপ্রকাশ ঘটবে আর একটির বহিঃপ্রকাশ ঘটবে না। তো যার বহিঃপ্রকাশ ঘটবে সে হবে প্রকট জিন, আর যার বহিঃপ্রকাশ ঘটবে না সে হবে প্রচ্ছন্ন জিন, বোঝা গেল? তাহলে একই জীবের একই চরিত্রের, এটা উচ্চতার চরিত্র, একই জীবের একই চরিত্রে দুটি বিপরীত ধর্মী বা ভিন্ন ধর্মী শর্ত উপস্থিত থাকলে একটির বহিঃপ্রকাশ ঘটবে আর একটির বহিঃপ্রকাশ ঘটবে না। যার বহিঃপ্রকাশ ঘটবে সে হবে প্রকট, তাহলে ক্যাপিটাল টি এটাকে আমরা প্রকট বলছিলাম, এই হবে প্রকট। আর যার বৈশিষ্ট্য প্রকাশ ঘটছে না তাকে বলবো প্রচ্ছন্ন। আর অবশ্যই এটা আমাদের হেটেরোজাইগাস অবস্থা থাকতে হবে, ঠিক আছে? আর পৃথকীভবনের সূত্র,
পৃথকীভবনের সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য এই দুটোই থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথকীভবনের সূত্র বলছে কি আমাদেরকে, না কোনো জীবের যদি একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত্রী থেকে অপত্য জনিতে সঞ্চারিত হওয়ার সময়, যে এই যে হাইটের ব্যাপারটা হওয়ার সময় অ্যালিলগুলো পরস্পর থেকে বা ফ্যাক্টরগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়, একত্রিত হলেও বিপরীত ভেক্টরগুলো কখনোই মিশ্রিত হয় না। এটা কি তাহলে কি বললাম, এই যে ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি, এগুলো এরা পরস্পর থেকে পৃথক হয়ে যায় একটা। আর হচ্ছে কি, এরা মিশ্রিত হলেও দেখো ক্যাপিটাল টি স্মল টি এগুলো এসেছিল কোত্থেকে, এখান থেকে এসেছিল, অ্যালিলগুলো পরস্পর থেকে পৃথক হয়, একত্রিত হয়, দিয়ে তৈরি করে এরা। তাহলে একসঙ্গে একত্রিত হলেও কখনো মিক্সড হয় না, বরং আবার গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে আবার আলাদা হয়ে যায়। এইটা হচ্ছে সেই কথাটা। তাহলে কি হলো না, বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো যখন অ্যালিল সৃষ্টি হয় তখন পরস্পর থেকে আলাদা হলো, আবার যখন একত্রিত হয় দুটো মিক্স হচ্ছে, মিক্স হওয়ার সময় কিন্তু তারা পুরোপুরি মিলে যাচ্ছে না, আবার যখন গ্যামেট তৈরি হবে তখন এরা পরস্পর থেকে আবার আলাদা হয়ে যাবে। এখন যদি মিক্স হয়ে যেত তাহলে কিন্তু এরা আলাদা হতো না, হ্যাঁ না, তুমি যদি একটা জিনিসকে পুরো মিক্স করে দাও তাহলে তাকে আলাদা করবে কি করে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে আলাদা হচ্ছে না, একসঙ্গেই আছে, শুধু প্রকাশিত হচ্ছে না। তো এটাকে বলা হচ্ছে পৃথকীভবনের সূত্র। যেহেতু অ্যালিলগুলো পরস্পর থেকে পৃথক হচ্ছে, এটাকে বলা হচ্ছে পৃথকীভবনের সূত্র। ঠিক আছে, এবার আসি আমাদের দ্বিসংকোচন, আর একটা বড় জিনিস, দ্বিসংকোচন। চলো, তো এক সংকোচনে ছিল কি না এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, দ্বিসংকোচনে হবে কি না 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য মানে হচ্ছে কি, ধরো এখানে যেমন ধরা আছে আমাদের রং আর বীজের শেপ। ধরো এখানে ধরলাম যে হলুদ বীজ আর হচ্ছে গোলাকার, তাহলে গোলাকার হচ্ছে শেপ আর হলুদ হচ্ছে তার রং, তাহলে এটা দুটো বৈশিষ্ট্য। আর সেখানে আমার সবুজ আর কুঞ্চিত সেটা দুটো বৈশিষ্ট্য। তাহলে 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্যের একই প্রজাতির জীবের মধ্যে যদি সংকরণ করানো হয় তাকে বলবো আমরা কিনা দ্বিসংকোচন। তো ধরো আমি ধরলাম বিশুদ্ধ হলুদ, বিশুদ্ধ হলুদ, তো বিশুদ্ধ হলুদের জন্য আমি ধরলাম ক্যাপিটাল ওয়াই, আর বিশুদ্ধ সবুজ, তার জন্য ধরলাম যেহেতু বিশুদ্ধ সবুজটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই তাকে স্মল ধরলাম। এদের মধ্যে এটা হচ্ছে হলুদটা হচ্ছে প্রকট আর সবুজটা হচ্ছে প্রচ্ছন্ন। ওকে, আবার যদি আমি বীজের শেপ বলি, তাহলে বীজ আমার যদি ধরলাম বীজ, এটা হচ্ছে আমাদের বীজের রং, এটা হচ্ছে বীজের রং, আর এটা বীজের আকার বা আকৃতি। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের বিশুদ্ধ গোলকে ধরেছি আমরা কি ক্যাপিটাল আর ধরেছি, আর বিশুদ্ধ সবুজ একে ধরলাম কি স্মল আর। এখানের মধ্যে এ হচ্ছে প্রকট, আর এ হচ্ছে আমার প্রচ্ছন্ন। তাহলে এবার ব্যাপারটা হবে কি না, যদি এরকম ধরা হয় যে বিশুদ্ধ হলুদ বিশুদ্ধ গোল, মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর হলুদ গোল, তার সঙ্গে আমি ক্রস করাবো কাকে, সবুজ কুঞ্চিত, স্মল ওয়াই স্মল আর। তাহলে 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরণটাই হচ্ছে আমাদের এই দ্বিসংকোচন। তো যেরকম হয় আমাদের সেই অ্যালিলকে আলাদা করো, এখান থেকে যেহেতু ওয়াই আর ক্যাপিটাল আর আছে, তো একই টাইপেরই অ্যালিল বেরোবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। আর এখান থেকে আমার স্মল ওয়াই স্মল আর দুটো মিলবে,
তৈরি করবে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। বুঝতে পারছো কীরকম হচ্ছে? এবারে এবার আলাদা হবে কি জিনিস, এখানে দেখিয়ে দিই চলো। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, স্মল আর, দুটো মিলিত হলো, তৈরি করলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবার এখান থেকে অ্যালিল তৈরি হবে, এখান থেকে সমস্ত অ্যালিলগুলো তৈরি হবে, সবাইকে আলাদা করি তাহলে। ওয়াই আর আর। এবার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটি অ্যালিল তার বিপরীতধর্মী বৈশিষ্ট্য অ্যালিলের সঙ্গে যে কোনো কম্বিনেশনে যুক্ত হতে পারে। কেমন কি কথা, মানে কি? প্রত্যেকটি অ্যালিল তার বিপরীতধর্মী বৈশিষ্ট্য, মানে এ এর সঙ্গে বা এর সঙ্গে, এ এর সঙ্গে বা এর সঙ্গে, এ এর সঙ্গে বা এর সঙ্গে, এ এর সঙ্গে বা এর সঙ্গে যে কোনো রকমের কম্বিনেশন বানাতে পারে। তাহলে কেমন বানাবে? ক্যাপিটাল ওয়াই একবার ক্যাপিটাল আর এর সঙ্গে, এটা হচ্ছে আমার রঙের বৈশিষ্ট্য, সে কার সঙ্গে জোড় বাঁধছে? সে হচ্ছে আমার আকৃতির বৈশিষ্ট্যের সঙ্গে, মানে বিপরীত বৈশিষ্ট্য, অন্য বৈশিষ্ট্য। এ আবার এর সঙ্গে জোড় বাঁধতে পারে, স্মল ওয়াই একবার এর সঙ্গে জোড় বাঁধতে পারে, স্মল ওয়াই একবার এর সঙ্গে জোড় বাঁধতে পারে। দিলে যে অ্যালিলগুলো তৈরি হবে, গ্যামেটগুলো তৈরি হবে, কেমন তৈরি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই স্মল আর। হলো? বোঝা গেল কি হলো তো জিনিসটা? এবার এর যদি আমি স্বপরাজ্য ঘটাতাম, এদের ক্ষেত্রেও সেম জিনিসই বেরোতো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, সেই একই জিনিসই হতো এদের মধ্যেও। দিয়ে এরও তৈরি হতো আমার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এবার এগুলো তো সব আমাদের গ্যামেট বেরিয়ে গেল, এদেরকে এবারে আমাকে চেকার বোর্ডের মধ্যে ঢুকে দেখতে হবে যে সন্তানগুলো কেমন আসছে, সবাইকে বসিয়ে দিলাম এখানে। এবার দেখো সেই কোনাকুনি গুণ, এর সঙ্গে গুণ করলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এর সঙ্গে করলে হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ক্যাপিটাল আর স্মল আর, এ করতে 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 কটা আসছে? 16টা। এবারে একই টেকনিক, পুরো সেই একই গুণ করে করে দেখো, তুমি নিজে খাতায় গুণ করে করে দেখো, পুরো সেম টেকনিক আসবে। আর অবশ্যই ছোটোকে সামনে আনবে না, ছোটোকে সবসময় পরে রাখবে। এর প্রথমটা একটু বোলাতে শুরু করবে, তাও একটু দেখে শুনে আস্তে আস্তে করবে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজে যতজন আছে সবাইকে দেখো একই রকমের বৈশিষ্ট্য থাকবে। কেমন? ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর, এই দুটো সবার মধ্যে আছে, দেখবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, মাঝখানে কি আছে আমার দেখার দরকার নেই। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। দেখো এই ত্রিভুজের মধ্যে সবাই কিন্তু ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর নিয়ে আছে, আর যেহেতু এই দুটো প্রকট বৈশিষ্ট্য আন্ডারে পড়ছে, প্রকট জিন, তাহলে এদেরই বৈশিষ্ট্য প্রকাশিত হবে, মানে এদের সকলে আমার হবে কি? হলুদ আর গোল। এর প্রত্যেকে কিন্তু হলুদ গোল হবে। কটা বেরোলো হলুদ গোল তাহলে? এখানে 1 2 3 4 5 6 7 আর 9, 9টি। আবার আমি এখানে আরেকটা ত্রিভুজ আঁকছি, এই জায়গাটা দেখো, এখানে আমি আরেকটা ত্রিভুজ আঁকলাম। এখানে দেখো, এখানে যতজন আছে সেখানে সবার কাছে স্মল ওয়াই ক্যাপিটাল আর আছে, স্মল ওয়াই আর ক্যাপিটাল আর আছে সবার মধ্যে, স্মল ওয়াই আর ক্যাপিটাল আর আছে। দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, মানে স্মল ওয়াই ক্যাপিটাল আর আছে। ক্যাপিটাল আর এর পর আমার স্মল থাকলো কি লাস্ট থাকলো দেখার দরকার নেই, ওটা তো অলরেডি সে প্রকট হয়ে গেছে। তাহলে এখানে দেওয়া থাকবে স্মল ওয়াই কার জন্য ছিল? স্মল ওয়াই ছিল আমার বিশুদ্ধ সবুজের জন্য, তাহলে এটা বৈশিষ্ট্য সবারই মধ্যে থাকবে, সবুজ এবং গোল। কটা এখানে আছে? 3টা। আবার এই তিনজন এ আর এ, সবার মধ্যে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর আছে, ক্যাপিটাল ওয়াই স্মল আর সবার মধ্যে আছে, হ্যাঁ না? দেখো এর মানে এদের প্রত্যেকের বৈশিষ্ট্য হবে আমাদের গোল, হলুদ আর কুঞ্চিত, হলুদ আর কুঞ্চিত।
কটা আছে? 3টা। আর বাকি শুধু একজন এ পড়ে আছে, স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। তাহলে এটা হচ্ছে আমাদের সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত। তাহলে যদি আমি ফিনোটাইপের অনুপাত বলি, তাহলে ফিনোটাইপ অনুপাত কত বেরাচ্ছে বাবু? এখানে আমাদের ফিনোটাইপের অনুপাত দ্বিসংকর জননের, তাহলে ফিনোটাইপের অনুপাত কত বেরালো? 9টা হলুদ গোল, 9টা হলুদ গোল ইস্টু 3টা সবুজ গোল, 3টে সবুজ গোল ইস্টু 3টে হলুদ কুঞ্চিত, 3টে হলুদ কুঞ্চিত এবং একটি সবুজ কুঞ্চিত, একটি সবুজ কুঞ্চিত। 9:3:3:1। তাহলে এটি হচ্ছে আমাদের ফিনোটাইপের অনুপাত হলো। তাহলে এটা হলো আমাদের দ্বিসংকর জনের ফিনোটাইপের অনুপাত। ভালো করে যেন মনে থাকে, 9:3:3:1 93:31। এবারে সবচেয়ে কষ্ট এর জিনোটাইপ কত। এতগুলো কম্বিনেশন, প্রত্যেকটাকে খুঁজতে খুঁজতে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তো গুনতে বসবে না, ওকে, গুনতে তোমরা বসবে না। এখানে তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জিনোটাইপ, জিনোটাইপে বসে ইয়ে হবে 12-24-12-12-1। কি ফোন নাম্বারটা বললাম? এটা কিন্তু আমার ফোন নাম্বার নয় বাবু, 12-24-12-12-1। আর প্রত্যেকটা ডিজিটের মাঝখানে একটা করে একটা করে অনুপাতের সাইন বসিয়ে দাও, একটা করে অনুপাতের সাইন বসিয়ে দাও। 1:2:2:4:1:2:1:1 অনেকগুলো ইস্টু আছে। তাহলে এই হচ্ছে তার জিনোটাইপের অনুপাত, 93:31 আর 12-24-12-12-1। এটা হচ্ছে আমাদের দ্বিসংকর জননের ফিনোটাইপ জিনোটাইপের অনুপাত। বোঝা গেল? তাহলে অনেক বড় কিন্তু, এটা ভেবে চিন্তা করবে। এইভাবে হয় আমাদের। এখান থেকে কি সূত্র পাই? এখান থেকে যে সূত্রটা পাই তাকে বলা হচ্ছে স্বাধীন বন্টনের সূত্র বা স্বাধীন সঞ্চালনের সূত্র। এর মানে কি, যখন দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জীবের মধ্যে মিলন ঘটানো হবে, তখন যখন গ্যামেট তৈরি হবে, প্রত্যেকটি অ্যালিল পরস্পর থেকে আলাদা হবে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটি অ্যালিল তার বিপরীত অন্য বৈশিষ্ট্যের অ্যালিলের সঙ্গে, প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো অপর প্রকার বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সম্বন্ধে সঞ্চালিত হতে পারবে। পুরো কথাটা মানে কি এখানে আরেকবার দেখে নিই। যে গ্যামেট গঠনকালে অ্যালিলগুলো পরস্পর থেকে তো আলাদা হচ্ছে ঠিকই, এবং প্রত্যেকে তার অপর একটি বৈশিষ্ট্যের অ্যালিলের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার কম্বিনেশনে আসতে পারে। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, সমস্ত কম্বিনেশন কমপ্লিট। এটাকেই বলা হচ্ছে স্বাধীন বন্টনের সূত্র বা স্বাধীন সঞ্চালনের সূত্র। প্রত্যেকটি অ্যালিল যার সঙ্গে পারে যেতে পারে, তার বিপরীত তার অপর কোনো বৈশিষ্ট্যের যে কোনো অ্যালিলের সঙ্গে যে কোনো কম্বিনেশনে যেতে পারে। হলো? ব্যাস। এবার আসছি একটা ব্যতিক্রম, যাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। দেখো, এতক্ষণ আমরা পড়েছি যেটা আমাদের একসংখ্য জননের সূত্রে পড়লাম, প্রকটতার সূত্র, যেখানে বললাম কি না, হেটেরোজাইগাস অবস্থায় যার বৈশিষ্ট্য যেটা প্রকট জিন, সেই তার নিজের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আর প্রচ্ছন্নবাবু বলবে, বাবু তুমি সামনে আছো, তুমি প্রকাশিত হও, আমি কিছু করব না। এটা এমন একটা কেস, মেন্ডেলের সূত্রের এমন একটা ব্যতিক্রম, যেখানে দেখবো কি না, এই কেসে প্রকট জিনটা প্রচ্ছন্নকে পুরোপুরি দাবাতে পারছে না। মানে প্রকট জিন প্রচ্ছন্ন পুরোপুরি প্রকট নয়। এর ফলে হচ্ছে কি বাবু, এর ফলে যে নতুন বৈশিষ্ট্য আসছে, সেখানে একটা মধ্যবর্তী বৈশিষ্ট্য আসছে। এইবার একটা এলো খেল, নতুন খেল। এতক্ষণ দেখছিলাম যেটা যেটা আমাদের F1 জেনারেশন দেখছিলাম, যেখানে সংকর বৈশিষ্ট্য এসেছিল, ক্যাপিটাল টি স্মল টি, সেখানে যেহেতু লম্বা আমার প্রকট জিন, তো প্রকট বৈশিষ্ট্য দেখাচ্ছিল। এখানে বাবু কিন্তু মিক্সড আসবে। তাহলে যে ক্ষেত্রে আমার প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্নের উপর পুরোপুরি প্রকট হয় না, সেখানে কি হয়, প্রকট আর প্রচ্ছন্নের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য দেখা যায়। একে বলা হচ্ছে কিনা অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। যেমন দেখো, এটা আমার লাল ফুল ধরে নাও, পার্পল ফুল, লাল ফুল, কালারটা ঠিক করে এখানে আসেনি, ধরো লাল ফুল এটা, আর এটা সাদা ফুল। তো এটা যদি প্রকট হয়, এটা যদি প্রচ্ছন্ন হয়,
এটা প্রকট, এটা প্রচ্ছন্ন। তাহলে যখন আমাদের সংকট তৈরি হবে তখন কি হবে, এর বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া উচিত, যেহেতু এ প্রকট, এর জিনটা প্রকট। কিন্তু হলো কি, একটা মধ্যবর্তী বৈশিষ্ট্য এলো, না এর না এর। মানে এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলছে ভাই তুমি মানে লিডার হতে পারো, কিন্তু আমি তোমার চেয়ে কম নই, আমিও কিন্তু দেখাতে পারি বৈশিষ্ট্য। হ্যাঁ, তো ধীরে ধীরে নিজের বৈশিষ্ট্য দেখাচ্ছে সে, এই জন্য এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। উদাহরণটা অবশ্যই যে উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে মিরাবিলিস জালাপা বা সন্ধ্যা মালতী, বা তাকে 4 o'clock প্ল্যান্ট বলি। এছাড়া আমাদের স্ন্যাপড্রাগন এও দেখাতে পারে। আর প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে কিনা অ্যান্ডুলেশিয়ান ফাউল বা অ্যান্ডুলেশিয়ান মুরগি, এদের ক্ষেত্রে এই অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। তো চেকার বোর্ডটা করবো কি করে? এই চেকার বোর্ডটা বেশ মজাদার। ধরো আমি লাল ফুল মনে আমি লাল ফুল ধরলাম। লাল ফুলের জন্য লাল ফুলটা হচ্ছে প্রকট, তো তার জন্য আমি একটা অ্যালিল ধরলাম, একটা জেনেটিক একটা অ্যালিল ধরলাম ক্যাপিটাল আর। তো যেহেতু বিশুদ্ধ বলছি তাহলে ক্যাপিটাল আর। আর ধরো যেটা সাদা ফুল সেটা হচ্ছে প্রচ্ছন্ন। তো তার জন্য আমি ধরলাম স্মল আর যেহেতু বিশুদ্ধ ধরছি তাহলে স্মল আর। এটা বিশুদ্ধ লাল বলে দিই, এটাকে বিশুদ্ধ, আর এখানেও এটা বিশুদ্ধ। ওকে, তাহলে ক্যাপিটাল আর ক্রসিং স্মল আর। সেরকম একই রকম অ্যালিল বেরোবে এখান থেকে, গ্যামেট তৈরির সময় ক্যাপিটাল আরটা আসছে, এখানে স্মল আর, দুজনের মধ্যে ক্রস মিলিত হলে ফার্স্ট জেনারেশনে আসছে ক্যাপিটাল আর স্মল আর, F1 জেনারেশন। তো এখানে কি রং আসবে? এখানে লাল রং আসবে। এখানে তো বাবু মুশকিল আছে। লাল, এটা হচ্ছে ছিল সাদা। তো এতক্ষণ আমরা পড়ছিলাম কি, যেটা প্রকট বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্য প্রকাশিত হবে লাল, তাহলে হওয়া তো উচিত ছিল লাল। রং এলো কি? গোলাপি। আরে ভাই, গোলাপি কোত্থেকে এলো? হ্যাঁ, রং আসবে আমার গোলাপি। আর গোলাপিটা কি গো, লাল আর সাদা একটা মিক্সচার। তো মানে এখানে ব্যাপারটা কি হয়ে গেল বাবু, এখানে আমার একে পুরোটা দাবাতে পারছে না, এর বৈশিষ্ট্য কিছুটা উঠে আসছে, এই জন্য গোলাপি হয়ে গেল। এবার মেন্ডেল ভাবো যদি এটা দেখতে পেত, তার তো পুরো পরীক্ষায় বেকার হয়ে যেত। ভাগ্য ভালো ছিল। আবার একে আবার তুমি এই ক্যাপিটাল আর স্মল আরকে আবার তুমি স্বপরাজ্য ঘটাও, দিয়ে চেকার বোর্ড করি ক্যাপিটাল আর স্মল আর, তাহলে ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখানে যদি আমি ফিনোটাইপ যদি বলি তাহলে কি আসছে গো, ক্যাপিটাল আর মানে সে তোমার লাল, একটা লাল ইস টু ক্যাপিটাল আর স্মল আর, এটা দুটো আছে কিন্তু এটা তো গোলাপি, তাহলে দুটো হচ্ছে আমার গোলাপি। আর স্মল আর একটা আছে, সেটা তো হচ্ছে আমার সাদা, তাহলে একটা হচ্ছে আমাদের সাদা। তাহলে 1:2:1, এটা হচ্ছে ফিনোটাইপের অনুপাত। জিনোটাইপ কিরকম আসছে? যদি জিনোটাইপের অনুপাত বলি তাহলে ক্যাপিটাল আর একটা, দুটো হয়ে গেছে দেখো, ক্যাপিটাল আর স্মল আর একটা স্মল আর। তাহলে 1:2:1। তাহলে একটা মজার জিনিস দেখো, দুজনের ক্ষেত্রেই কিন্তু ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাত সেম বেরালো, 1:2:1, 1:2:1। যেহেতু এখানে লাল ছিল না, এখানে গোলাপি এসছে, তো নতুন বৈশিষ্ট্য, তার জন্য নতুন ধরতে হবে। তাহলে এটাই হচ্ছে এমন একটা কেস যেখানে ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাত সেম হবে, ফিনোটাইপ ইকুয়াল টু জিনোটাইপ। এটা কিন্তু একটা কোশ্চেন যে অসম্পূর্ণ প্রকটতায় ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাত সমান হয়, এটা প্রমাণ করো, চেকার বোর্ডের সাহায্যে প্রমাণ করো। প্রমাণ হলো, ছবিটাও দেখে নি, দেখো
ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর দুটো মিলে পিঙ্ক হয়ে গেল। বা সেই স্মল আরকে করলে ক্যাপিটাল মানে ক্যাপিটাল আর হচ্ছে আমাদের লাল, ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে পিঙ্ক, আর স্মল আর হচ্ছে আমাদের হোয়াইট। তাহলে এই ছিল আমাদের অসম্পূর্ণ প্রকটতার গল্প। আর এটা হচ্ছে আমাদের মেন্ডেলের পৃথকীভবনের সূত্রের কিন্তু ব্যতিক্রম হচ্ছে, কারণ এখানে পৃথকীভবন সূত্র বলছি, এটা আমাদের প্রকটতার সূত্রের কিন্তু ব্যতিক্রম। এখানে প্রকট জিন প্রচ্ছন্ন বা পুরোপুরি প্রকট হতে পারছে না। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম এগুলো। আজকের জন্য ক্লাস এখানেই শেষ হলো। তাহলে পরের ক্লাসে আমরা বাকি যে আমাদের বিভিন্ন আমাদের মানুষের লিঙ্গ নির্ধারণ, বিভিন্ন জেনেটিক রোগ, এগুলো সম্পর্কে পড়বো। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। টাটা, ভালো করে পড়াশোনা করো।